সেটা দেখে নিতে পারে পরবর্তীতে। আপনারা কি অ্যাটেন্ডেন্স দিবেন? না স্যার। স্যার এখনো দিছি না স্যার। 11 জনের অ্যাটেন্ডেন্স আছে। আমাদের আসলে একটা করতে হবে, কি বলে, যারা আসে না অনেকদিন ধরে তাদের সাথে আমাদের কমিউনিকেশন করে দেখতে হবে যে তাদের কি সমস্যা। অনেকে আসলে কি করে, হোয়াটসঅ্যাপ নাই, হোয়াটসঅ্যাপে ঢুকে না, আপডেট খবর জানে না, নানান সমস্যা থাকে। এগুলো আসলে আমাদের একটু খোঁজ নিতে হবে, কার কি প্রবলেম, কেন আসে না। গত ক্লাসে মেয়েরা অনেক তাদেরকে কল দিলেই তো হয় স্যার। কল দিলে হয়, সেটা ঠিক আছে। কল দেওয়াটা তো অনেক সময় সাপেক্ষ, বুঝছেন। আমাদের তো সব জিনিসই আছে কিন্তু সময়টা নাই, এই জন্যই প্রবলেম। যাই হোক, আমরা গত ক্লাসে আসলে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, বেসিক কিছু বিষয় আমরা দেখছি। টেক্সট মানে ওয়ার্ড প্রসেসিং। আদাব স্যার। আদাব। কে বলছেন? সুমন পাল স্যার। আচ্ছা, সুমন পাল। সুমন পালের সাথে আমার কথা হয় না। তো গত ক্লাসে তো সুমন পাল ছিলেন। ঠিক না? জি স্যার, জি স্যার। আজকে আমরা 10টার পরে, আমার কিন্তু আপনাদের ক্লাসের পরে 9টা থেকে আরেকটা ক্লাস আছে। ওই ক্লাসটা এবারেই 10:30 শেষ হবে। 11টার দিকে আমরা একবার বসবো, যারা কমিটিতে ছিলাম, আমাদের এই একটু হিসাব নিকাশের ব্যাপারে প্রাইমারি একটা করবো, আপডেট নেবো সবার, বুঝছেন। কমিটিতে যারা ছিলেন থাকবেন, 11টার দিকে আসবেন একবার। আরিফুল শুনতে পাইছেন? জি স্যার, ইনশাআল্লাহ থাকবো স্যার। স্যার আর তো পিছনে নিলে হয় না স্যার, আমার একটা ক্লাস ছিল 10:30টায়। সাইফুর রহমান কি বলছেন শুনি নাই। বলছি স্যার আর একটু পিছনে নিলে হয় না, আমার একটা ক্লাস ছিল 10:30টার দিকে। 11টার পরে শুরু করবো, অসুবিধা নাই। তাহলে 11টা থেকে 11:30 থেকে থাকবে নাকি? শুরু করি আমরা 11টার থেকে শুরু করি। 11টা থেকে শুরু করলে তো শেষ হতে হতে 12টা বাজবে। আপনি মধ্যখান থেকে জয়েন হইলেন। ঠিক আছে স্যার। মেইনলি তো হিসাব আমরা সুমন পাল হিসাব দিবেন আর আমি দেবো, আমরা দুইজনেই খরচ করছি। আর খরচটার হিসাব রাখছে আরিফুল ইসলাম, এই জন্য আরিফুল ইসলামকে আমাদের শুরু থেকে প্রয়োজন। বাকি আপনারা একটু পরে আসলে কোনো সমস্যা নেই। বিচি সিনহার কি অবস্থা? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি। দেরিতে ক্লাসে ঢুকেন কেন? স্যার ওই যে আমি একটু বাড়ির বাইরে স্যার, এর জন্য। বুঝতে পারছি। আমাদের সাইফুর রহমান তালুকদার দুলনের কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? এই তো আছি ভালোই। আসলে স্যার আমি ঘুমিয়ে গেছিলাম আর কি, এই জন্য একটু লেটে জয়েন হইতেছে, মানে অফ ছিল। আপনি কি আমাদের গতকালকে যে দুপুরে ক্লাস ছিল ওইটাতে জয়েন হয়েছিলেন? 4টার সময় যে ক্লাস ছিল। জয়েন হয়েছিলাম স্যার, কিন্তু আমি আবার বাইরে গেছিলাম, ভালোভাবে ক্লাস করতে পারি নাই। আবার আপনার একটা ভিডিও দেখছিলাম স্যার, ওই যে একটা ইউটিউবে দিছিলেন যে, ওই ক্লাসটা আমরা আসলে কিছুটা রিপিট করব আর কিছু নতুন অ্যাড করব, দুইটা মিলিয়ে আমাদের আজকের ক্লাস। জি স্যার। রিপিটটা আমরা খুব সংক্ষেপে করে নিব, যাদের ওই ক্লাসে অনুপস্থিত ছিলেন আপনারা ভিডিও দেখেই নিতে, এটা ঠিক মানে ক্লিয়ার হতে হবে। ওই ক্লাসটা আমরা হুবহু রিপিট করব না। টেক্সট এডিটিং এর আমাদের আরো কিছু বিষয় রয়ে গেছে, ওই দিন আমরা শেষ করতে পারি নাই।
বাকিগুলো স্যার আমরা হ্যাঁ স্যার আমি বলছিলাম ওই যে স্যার এই যে কিছুদিন আগে আমাদের ওই যে ট্যুরের আগে স্যার ওই যে গার্ডিয়ান লাস্ট দুইটা মেনু আর আরেকটা যে একটা অপশন দেখাইছিলেন স্যার ওই যে আলাও নামটা ভুলে গেছি টুলের ওইগুলা যদি একটু রিপিট করতেন স্যার ওইগুলো আর কি হচ্ছে স্যার আমি কিছু জিনিস বুঝি নাই স্যার হ্যাঁ, করা যেতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এলটিভি থেকে একটা কল আসছে, আপনারা একটু থাকেন, আমি কথাটা বলে নেই। জি ওয়ালাইকুম, জি আপনার এই ভিডিওগুলো আমি প্রসেস করছি, আমি রাত্রেই মোটামুটি সবই আপলোড দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, সুমাইয়া বলছিলেন, বুঝতে পারছি। হ্যাঁ জি জি ঠিক আছে। হ্যাঁ সেই বাসে জি করা। তো আমরা কিছু রিপিট করবো বলছিলাম নাকি? জি স্যার। জি স্যার। ফটোশপে ঢুকি। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যতই ট্যুর করি কিংবা অন্যান্য জিনিস করি, আমাদের মূল বিষয়টার উপরে ফোকাস রাখতে হবে, বুঝছেন? কারণ আমরা যদি মূল বিষয়টার থেকে ফোকাস সরিয়ে ফেলি তাহলে তো আমাদের ট্যুরগুলো মিথ্যে হয়ে যাচ্ছে, ওগুলো আর কোনো দিয়ে থাকলো না। স্যার আমি কিছু কিছু পিক পাইছি স্যার ফটোশপে কাজ করার মতো স্যার, ওইগুলো নিয়ে আজকে কিছু কাজ করলাম স্যার। এটাই খারাপ ছবিও দরকার আছে স্যার। সেটাই আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আর শুধু কাজ না, আমি সাইমা আসছে, মেইন যেটা হচ্ছে যে আমাদের কোনো সাবজেক্টই আসলে অগুরুত্বপূর্ণ কিংবা এটা দিয়ে যে কিছু করা যায় না এরকম কিছু না, যে কোনো বিষয়ে আমরা কাজ করতে পারি। মানে সুমন পাল আমাকে বলছিলেন যে ফটোশপ কি আমি ক্যারিয়ার হিসাবে নিতে পারি, তো এটা আসলে এটা সরল প্রশ্ন না, এটার আনসারটা এত সরল না। কারণ কি, লেখাপড়া এমন একটা বিষয় যে আমরা যখন কোনো জবে যাই, আমার একটা বিষয়ই দক্ষ হলে আজকের যুগে হয় না। আজকের যুগে মানে ডিমান্ডটা হচ্ছে এরকম যে আপনাকে মাল্টিটাস্ক করতে হবে, একাধিক বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। একটা বিষয়ের জন্য একজন যদি এক্সপার্ট হয় তাকে অনেক সময় জব দেয় না একজন, কারণ কম্পিউটারে আপনার প্রত্যেক বিষয়ের জন্যই তো একজন করে লোক রাখতে পারে না একটা অফিস, ঠিক না? তো এই জন্য হয় কি, যেমন ধরেন আপনার ভালো প্রিন্ট করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, যে কোনো বিষয়ে একটা প্রিন্ট করবেন কিভাবে, প্রিন্টিং এক্সপিরিয়েন্স, আবার আপনার ড্রাফটিং এক্সপিরিয়েন্স, ওয়ার্ড প্রসেসিং এর এক্সপিরিয়েন্স, ফটো এডিটিং এর এক্সপিরিয়েন্স। কারণ একটা কম্পিউটারে কিন্তু অনেক পারপাসে আমরা ব্যবহার করি, আর প্রত্যেক পারপাসের জন্য একজন একজন করে লোক একটা অফিসে রাখে না, ঠিক না? যে জন্য আপনাকে, আমরা এখন গ্রাফিক্স শিখতেছি, এটা ঠিক আছে, গ্রাফিক্স তো আমরা দক্ষ হব, কিন্তু অনলি গ্রাফিক্স নিয়ে আপনি কম্পিউটার প্রফেশনাল হতে পারবেন না। বিশেষ করে আমাদের দেশে কিংবা থার্ড ওয়ার্ল্ডে যদি আপনি উন্নত বিশ্বে যান, যার যে কাজ সে সেটাই করে, অন্য কিছুই তাকে দিয়ে করানো হয় না, ঠিক না? আমাদের দেশে কিন্তু একটা, আপনি ব্যাংকেতেই চাকরি করেন, আপনি ক্যাশে চাকরি করেন, তো আপনাকে অ্যাকাউন্টসেও যেতে হবে, আপনাকে আবার এই লোন সেকশনেও যেতে হবে, দেখবেন এক এক দিন এক এক জায়গায় আপনাকে মুভ করবে। আপনি যদি বলেন যে আমি লোনের এসব বুঝি না, আমি শুধু অ্যাকাউন্টস, আরেকজন যদি বলে আমি ক্যাশটা বুঝি, অন্য কিছু বুঝি না, তাহলে কিন্তু তার পদোন্নতি হবে না, কোনো ম্যানেজার তাকে রাখতে চাইবে না, ট্রান্সফার করে দিবে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে। আমার পরিচিত একজন ছিল, তাকে কোনো ম্যানেজার রাখতে চাইতো না, ব্যাংকে ছিল, সাউথ ইস্ট ব্যাংকে। কোনো ব্যাংকে নিলেই ওই ম্যানেজার 3 মাস পরে ওকে আরেক ব্যাংকে ছেড়ে দেয়, বলে ট্রান্সফার করে দেয়। তো এই যে আপনার যদি যোগ্যতার প্রমাণ আপনি করতে পারেন, সব ম্যানেজার আপনাকে রাখতে চাইবে, ছাড়তে চাইবে না। আর আপনি যদি একটা বিষয়ে দক্ষ, অন্য বিষয়ে কিছু বুঝেন না এরকম মনে করে কেউ, তাহলে আপনাকে রাখতে চাইবে না। তো সবকিছু মিলিয়ে যেটা বলছে যে আমাদের এই বিষয়টা কি ফোকাসে রাখতে হয়, যে কম্পিউটার একটু ব্যাপক বিষয়, তো আপনি ফটোশপে এক্সপার্ট হবেন, ফটোশপ প্রফেশন হিসাবে নিতে পারেন আপনি, কিন্তু অনলি ফটোশপ না, আপনাকে আরো বিষয়ে জানতে হবে, তখনই আপনার ফটোশপটা আরো পারফেক্ট হবে।
বুঝতে পারছেন? এটা আমরা ধীরে ধীরে বুঝবো যে আমাদের কম্পিউটার হচ্ছে একটা মেশিন, ওইটার আপনার যেভাবে প্রাথমিক মেরামতের কাজও জানতে হবে। কম্পিউটারের যে মেজর কিছু ক্যাটাগরি, যেমন ধরেন আপনি ওয়ার্ড প্রসেসিং, শব্দকে বিভিন্ন প্রক্রিয়াকরণ, যেটা আমরা গত ক্লাসে দেখছি। তারপরে আপনার কমন ম্যাথ জানতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মের বিষয়গুলা জানতে হবে। তারপরে আপনার ফার্স্ট এইড, কম্পিউটারের প্রাথমিক চিকিৎসাটা জানতে হবে আপনাকে। এই বিষয়গুলো জেনেই তারপরে একটা বিষয়ে আপনি প্রফেশনালি আগাইতে হবে। আপনি মনে করেন কিছুই জানেন না, একটা ভাইরাস এফেক্ট হইলে কম্পিউটার ভাইরাস ফ্রি কীভাবে করতে হয় জানেন না, এটা মাউস যদি কানেক্টেড না হয় কেন হইল না, কোথায় গিয়ে ডাবল শুটিং করতে হবে এটা বুঝেন না আপনি। এইভাবে কি ছোটোখাটো বিষয়গুলো না জেনে যদি আপনি ফটোশপে এক্সপার্ট হয়ে যান, এক্ষেত্রে আপনার কোনো কোম্পানি, কোনো প্রফেশনাল যেতে কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, বুঝতে পারছেন? তো এটা আমাদের ফিউচার টেকনোলজি হচ্ছে কম্পিউটার, যে জন্য আমাদের একটু সময় নিয়ে প্রস্তুতি আমরা নিতেই পারি। এখানে আমরা যদি ভালোভাবে প্রস্তুতি নেই, এটা আসলে আমাদের বিফলে যাবে না। একাডেমিক লেখাপড়ার চাইতেও এটার ভ্যালু বেশি। আমরা জানি যে অনেকেই গ্রাজুয়েশন করে বছরের পর বছর বসে আছে। কম্পিউটারে সে যদি একটা অল ওভার নলেজ তৈরি করে ফেলে, তাহলে তার একদিনও গড়ে বসে থাকতে হবে না, বুঝছেন? বাসায় এসে অনেকেই নক করবে কাজের জন্য, বুঝছেন? আমি তো অনেক সময় যখন বেড়াইতে যাই কোথাও, বুঝছেন, ধরেন বিভিন্ন জায়গায় যাই না বেড়াইতে, যাওয়ার পরে ওইখানে দেখা যায় একজন আসে, ভাই আপনি আসছেন তো, আমার অনেকদিন ধরে কম্পিউটারের সমস্যা, একটু দেখেন তো কি। তো সে আমাকে নিয়ে তার বাসায় খাতির করে নুডলস এটা ওইটা দিয়ে গ্যাস্ট্রিক বাড়িয়ে, তারপরে আবার কেউ কেউ টাকাও দিতে চায়। এই যে এটা একটা সুবিধা আপনার, বুঝতে পারছেন যে টেকনিক্যাল ওই যে সেদিন স্যার আমরা ওই যে হকার মার্কেটে গেছিলাম স্যার প্রিন্টের জন্য, ওইখানে তো আপনি করলেন স্যার ইনস্ট্যান্ট কম্পিউটারের কি সমস্যা বুঝে নাই সে, আমি আইডেন্টিফাই করে দিয়ে দিলাম যে আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, এই যে দিছি। এখন কিন্তু সে আমাকে খাতির করবো, অন্য সময় যখন ওর দোকানে আমি যাব, কিন্তু অন্য কাস্টমার রেখে আমাকে সে সুযোগ দিবে আমার যদি কোনো কথা থাকে শোনার জন্য, ঠিক না? তো এটাই হচ্ছে যে আপনি কম্পিউটার হচ্ছে আমাদের একটা ফিউচার টেকনোলজি। ওইখানে যদি আমরা দক্ষ হই, তাহলে আমাদের আসলে মানে চাকরির জন্য আমাদের এত টেনশন করতে হবে না, এটা আমরা পাবোই, বুঝতে পারছেন? এটা নিয়ে আপনাদের কোনো ধরনের হতাশ হওয়ার কিছু নাই যে আমি কম্পিউটার শিখে কিছু হবে নাকি হবে না, এই যে কনফিউজ, এটা আসলে কোনো সুযোগই নাই থাকার। কারণ এটা যত সময় যাচ্ছে আমরা জানি যে সব কিছুই কম্পিউটারাইজ হচ্ছে, অফিস বলেন, দোকান বলেন। আজ থেকে 15, আপনারা যখন রিটায়ার্ড লাইফে চলে যাবেন, তখন হয়তো আমি যতটুকু মনে হয় যে আপনার মুদির দোকানেও দেখবেন একটা কম্পিউটার দিয়ে সে মেনটেন করতেছে, একটা পানের দোকানদারও কম্পিউটার দিয়ে মেনটেন করবে, বুঝছেন? তো এই জন্য এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। মনের কি অবস্থা? মন তো এখন প্রায় ক্লাসেই দেখছি সব লেটে আসে। স্যার কালকের ক্লাসে কিন্তু স্যার আমি লেট ছিলাম না, আজকে একদিন স্যার লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, আমরা কম্পিউটার ক্যারিয়ার সম্বন্ধে আমাদের আসলে সন্দেহের কিছু নাই। তবে ওই যে বললাম যে আপনি একটা টোটাল মেশিন নিয়ে কাজ করবেন, আর একটা অংশ যদি জানেন আপনি, তাহলে তো একটু বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন। সাইমা আক্তারের কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ঢুকছেন, আমি দেখছি, কিন্তু এটা প্রসঙ্গের মধ্যে ছিল, আমি জন্য আর কথা বলি নাই। আপনি ভালো আছেন তো? জি স্যার। ঠিক আছে, আমাদের ক্লাসে জয়েন থাকেন, পরে কথা বলবো আপনার সাথে। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসে আমরা মূলত টেক্সট এডিটিং এর উপরে গতদিন আমরা ক্লাস করছি, সেই কাজটাই আজকে আবার আমরা কন্টিনিউ করব। টেক্সট এডিটিং। স্যার এর আগে কি কিছু দেখানো হয়েছে? না, কিছু দেখানো হয় নাই। টেক্সট এডিটিং এর জন্য আসলে আমাদের পেজটাকে যদি আমরা আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আমি এখন যদি স্যার ফটোশপে কোনো কিছু লিখি বা যে কোনো ধরনের একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখলাম স্যার, ওইটা কি প্রিন্ট দিতে সময় তখন স্যার এটা আমার ফটোশপ ছাড়া তো আর এটা প্রিন্ট দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, ফটোশপ থেকে আমরা প্রিন্ট দিতে পারি, এটা তো সমস্যা নাই।
না না, আমি বলতেছি স্যার ওইটা তো অন্য কোনো ওয়েতে নিয়ে স্যার প্রিন্ট দেওয়া যাবে না। যেমন ধরেন আমি এখন যদি দোকানে যাই, আমার তো ঘরে প্রিন্টার নাই, আমি ফটোশপে লিখলাম, তখন ওদের এখানে যদি ফটোশপ আপডেট ভার্সন থাকে না, বা তখন কি ওয়ার্ডে নিয়ে কোনো কিছু করার সিস্টেম আছে স্যার? বা না, এটা ওয়ার্ডে কি নেই না, আমরা সাধারণত আমরা যেটা করি পিডিএফ এ নিয়ে যাই। পিডিএফটা আসলে পিডিএফ? রেজুলেশন প্রিজার্ভ থাকে, খুব ভালো রেজুলেশন থাকে। এটা হচ্ছে কমন প্রিন্টের জন্য আমরা পাঠিয়ে দিতে, ওই যে আমরা মূলত আইডি কার্ড গুলো যেগুলো বানাইছিলাম আপনারা মনে হয় দেখছিলেন, আমরা পিডিএফ করে নিয়েছিলাম পরে, ওগুলো কি দেখছিলেন আপনারা? আমি একটু দেখাই আইডি কার্ড গুলো লাস্টে কি জি করছিলাম স্যার, আমরা। জি স্যার, আমরা পিডিএফ করছিলাম। এগুলো তো পিডিএফ, ঠিক না? জি স্যার। পিডিএফ কিন্তু, তো পিডিএফ এর সমস্যা কি জানেন, সুবিধা কি? পিডিএফ এ দেখেন, আপনি যদি আপনি বড় করতে যান, হ্যাঁ, দেখেন এই লেখাগুলো কিন্তু যে হয় না, নষ্ট হয় না। নষ্ট হয়েছে ছবিটা না স্যার। আসলে আমরা অনেক ছোট করে দিছি, আপনি দেখেন ম্যাক্সিমাম জিনিস আপনি দেখবেন ভালোই আছে, তুলনামূলক অনেক ভালো, ঠিক না? জি স্যার। তো মূলত কমন প্রিন্টের জন্য, মানে কোনো ডিভাইসে নিয়ে যাওয়ার জন্য আমরা পিডিএফটাই বেশি ব্যবহার করি। তারপরেও মানে পিডিএফ থেকে মূল যে আছে, প্রেসে পাঠাইলে আমরা পিডিএফ করি না, ইপিএস করি। ইপিএস প্রেসের জন্য পিডিএফ করা হয় না। প্রিন্ট নিয়ে আমরা নরমাল প্রিন্টের জন্য স্যার, নরমাল প্রিন্টের জন্য স্যার পিডিএফ না, ওইটা আমি এমনি জিজ্ঞেস করলাম স্যার। আমি একটা প্রিন্ট দিতে গেছিলাম আজকে, ওইখানে বলে 2 অক্ষর বা 3 অক্ষর লিখে দেবে, ওরা বলে 40 টাকা দিতে হবে। তখন বললাম আমার কাছে আছে, আমি লিখে না কেন? তারপর আমি শুধু প্রিন্ট দিছি 5 টাকা দিয়ে স্যার, ওইটাই। হ্যাঁ, সেটাই। নরমাল প্রিন্টারে মানে দোকানে প্রিন্টিং এর জন্য আপনার পিডিএফটাই ব্যবহার করা উচিত। আর যদি আপনি প্রেসে পাঠাইতে চান, তাহলে ডাইরেক্ট আপনি ইপিএস করে ফেলতে পারেন। মানে কি ইপিএস আছে? হ্যাঁ, এই তো, ঠিক না? প্রিন্টের উপরে আপনাদের দেখি আমি ক্লাস নেব। প্রিন্ট আসলে একটু আলাদা একটা শিল্প, বুঝছেন? ওইখানে অনেক বিষয় আছে প্রিন্টিং এ, রিভার্স প্রিন্টিং, এইটা ওইটা একসাথে 10 পেজ। আপনি যখন বেশি পেজ প্রিন্টে যাবেন, ধরেন আপনাকে 100 পৃষ্ঠার একটা পিডিএফ বই দিয়ে দিলাম আমি যে প্রিন্ট করেন, তখন আপনি দেখবেন অনেক ঝামেলায় পড়ে যাবেন। 50 পেজ প্রিন্ট দিছেন, 51 নম্বর পেজে গিয়ে হঠাৎ করে দেখা গেল কারেন্ট চলে গেছে, তো আবার আপনি 52 থেকে দেবেন, কিংবা আপনি রিভার্স প্রিন্ট দেন, যদি অড পেজ প্রিন্ট, ইভেন পেজ প্রিন্ট, মানে জোড় বেজোড় পেজে আলাদা করে প্রিন্ট দিতে হয়, 2 দিক প্রিন্ট দিতে হয়, একসাথে 2 পেজ প্রিন্ট দেবেন, একই শীটের মধ্যে 3 পেজ নিয়ে আসবেন ছোট ছোট পেজ হলে। এইসব খুঁটিনাটি বেশ কিছু বিষয় আছে। প্রিন্টে আসলে খুব সহজে আপনি এক্সপার্ট হতে পারেন না। আর প্রিন্টের কাজগুলা অনলাইনের ক্লাসে দেখানো একটু জটিল হয়ে যায়। কেন জানেন? ওইটা তো আপনাকে আমার আউটপুটটা দেখাইতে হয়, যে আমি ধরেন এই একটা সেটিং দিয়ে একটা প্রিন্ট দিয়ে দেখাইলাম, আপনারা দেখেন তো এই সেটিং এর প্রিন্টের আউটপুট কি আর ওই সেটিং এর আউটপুট কি। তো দুইটার কাগজ আপনার হাতে দিয়ে বুঝাতে হবে যে দেখেন দুইটার মধ্যে কি পার্থক্য, ঠিক না? তো এটা আপনি যদি ফিজিক্যালি থাকেন তখন ওইটা বোঝানো সহজ হয়। যদিও ফিজিক্যালি না থাকলেও হয়, আমি যদি মোবাইলের ক্যামেরা অন করে রাখি তাইলেও আপনার দেখতে পারে না, বুঝতে পারছেন? মোবাইলে আমি হয়তো মিটের ক্যামেরা অন করে দিলাম, তাইলে তো আবার দেখতে পাবেন আপনি যে আমার দুইটার মধ্যে পার্থক্য কি হচ্ছে। করা যায় না এরকম কিছু না, অনলাইনে আসলে সব কিছুই হয়। একটু আগে ইজি এবং কঠিন কিছু কাজ আছে, একটু জটিলতা হয়ে যায়। যেমন হার্ডওয়্যারের কোর্সের ক্লাস অনলাইনে একটু জটিল হয়ে যায়। কিভাবে র্যাম লাগাইতে হবে ওইটা তো আপনাকে অনলাইনে দেখাইতে গেলে আমি দেখাইতে পারবো না, এরকম কিছু না। তখন আমার কি করতে হবে, আরেকটা ভালো ক্যামেরা ফিট করতে হবে কম্পিউটারের দিকে একটা স্ট্যান্ডের মধ্যে, ঠিক না? করে আমাকে দেখাইতে হবে। তো আপনাকে দিয়ে যদি আবার ট্রায়াল করাইতে চাই তাইলে কিন্তু আবার হবে না। তখন আপনার ক্যামেরা ফিট থাকতে হবে, আপনি লাগাইয়া দেখাইতে হবে আমাকে যে আপনি লাগাইতে পারেন কিনা। তো ওইগুলো সাধারণত অনলাইনে হয় না, ইঞ্জিনিয়ারিং কাজগুলো। যাই হোক, আমরা মূল ক্লাসে চলে আসি। আমরা বলছিলাম টেক্সট এডিটিং। আপনাদেরকে আমরা বলছি যে এডিটিং এবং ফরম্যাটিং এর মধ্যে পার্থক্য।
না স্যার, বলছিলেন না, বলছিলেন না স্যার। কেউ কি জানেন? ইপসাম বানান কি রকম? এডিট স্যার আমার মতে যে স্যার যে কোনো কিছু ঠিক না থাকলে ওইটাকে ঠিক করা, আর ফরম্যাটিং মানে একবারে ডিলিট করে দেওয়া, মানে সম্পূর্ণরূপে ফরম্যাট করে দেওয়া। ঠিক আছে, এরকমই ফরম্যাট এবং এডিটের মধ্যে আসলে এই দুইটাই পার্থক্য, যে আপনি কিছু বুঝি নাই। রায়হান মিয়া বলেন তো, রায়হান মিয়া কি আছে? জি স্যার, আছে স্যার। আপনি যেহেতু কুইজে ফার্স্ট হইছেন, প্রশ্নর উত্তর স্যার আবার আপনি প্রশ্নটা করেন। এডিটিং এবং ফরম্যাটিং এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার আমি হচ্ছে এক্স্যাক্টলি পারতেছি না স্যার। আপনি কি নয়েজের মধ্যে আছেন না শব্দের মধ্যে? জি স্যার। বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নাই, আচ্ছা স্যার, শুনে যান। আচ্ছা, আমরা প্রথমে কিছু কমন বিষয় দেখি, আপনাদের কিছু কিবোর্ড কমান্ড দেখাইতে চাচ্ছি আমি। এটা আসলে আমরা যে কোনো জায়গার মধ্যে এটা দেখতে পারি, এটা ওয়ার্ডেও দেখতে পারি, ফটোশপে দেখতে পারি, এক্সেলে দেখতে পারি, এমনকি এটা ইমেইলের মধ্যে ঢুকেও আমরা এটা দেখতে পারি। এই প্রসেসিং দেখার জন্য যে কোনো একটা ফিল্ড হইলেই আমাদের হয়, বুঝতে পারছেন? তো একটু কমফোর্টেবল হচ্ছে ওয়ার্ডে, স্ক্রিনটা বড় থাকবে, এই জন্য আমরা চাচ্ছি যে এই কাজটা আপনাদের ওয়ার্ডের মধ্যেই দেখাই, এখানে না দেখিয়ে। আপনি যখন কিছু লিখবেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ধরেন আপনার এই জায়গার মধ্যে কার্সর আছে, ঠিক আছে? আচ্ছা, আমি কিবোর্ড কমান্ড অন করি, তো গুরুত্ব দিয়ে দেখেন এই ব্যাপারগুলো আসলে মোস্ট কমন, কিন্তু আমরা না জানার কারণে আমাদের প্রতিদিনের কর্মঘণ্টা অনেক বেড়ে যায়। একটা কাজ মনে করেন 30 সেকেন্ডে করা যায়, ওইটা যদি আপনি 40 সেকেন্ডে করেন, এই কাজটা যদি দিনে আপনাকে 200 বার করতে হয়, তো প্রত্যেকবার আপনার 10 সেকেন্ড বেশি লাগতেছে, ঠিক না? 200 ইন্টু 10 কত সেকেন্ড বেশি লাগতেছে? একজন ক্যালকুলেশন করে বলেন। আরিফুল ইসলাম, আপনি হচ্ছেন অ্যাকাউন্টেন্ট, আপনি ক্যালকুলেশন করেন। 200 বার করলে 10 সেকেন্ড, যদি 10 সেকেন্ড ইন্টু 200 2100 ওটাকে আপনি মিনিটে কিংবা ঘন্টায় কনভার্ট করে বলেন। আল্লাহ, আস্তে আস্তে করেন। আপনি যখন আমাদেরকে 700 সেকেন্ড বলেন, এটা আমাদের বোধগম্য হবে না। আপনাকে বলতে হবে 3 ঘন্টা 10 মিনিট, এভাবে বললে তো আসলে বোঝা যায়, ঠিক না? কেউ কেউ বলেন যে আমি 700 দিন ছিলাম বাইরে, তখন তো বলে যে 4 মাস ছিলাম কিংবা 1 বছর ছিলাম, এরকমই তো বলে। একটু ছোট করে নিয়ে আসেন, আপনাকে আমরা সময় দিচ্ছি, অসুবিধা কিছু নাই। আবার বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা কাজ করতে জেনারেলি 30 সেকেন্ড লাগে, যদি আমি কাজটা সঠিকভাবে করার পদ্ধতি না জানি, প্রত্যেকবার যদি আমার 10 সেকেন্ড বেশি লাগে, তো এই কাজটা যদি আমার একটা পেজে করার সময় 200 বার করতে হয়, প্রত্যেকবার যদি 10 সেকেন্ড বেশি লাগে, 210 সেকেন্ডে কত ঘন্টা বা কত মিনিট? প্রশ্ন বুঝছেন? বুঝছি স্যার। ওকে, প্রশ্নটা শুনলাম, এখন হইলো কেঁচা করতে পেয়েছি ক্লাসও মিউট করে দিও, একটা কথা বলা লাগে। দোকানে যাইতাম 33 মিনিট প্রায়। স্যার 33 মিনিট স্যার, 33 ঘন্টা স্যার, 33 মিনিট। 33.333 আমি 10 সেকেন্ডে বার করবো, আমার আধা ঘন্টা থেকে ট্রাই করতেছি, বুঝলাম।
33 ঘন্টা স্যার, ঘন্টা 33 ঘন্টা 33 মিনিট 33 ঘন্টা স্যার। ঘন্টা 10 না সেকেন্ড 33 ঘন্টা হবে না, 33 ঘন্টা হবে না। 33 সেকেন্ড। সাইফুরকে শাস্তি দেওয়া হবে, ও কেন আনসার দিল? আনসার তো দেওয়ার কথা ছিল। মিনিট সেকেন্ড না, মিনিট পঙ্কজ ভাই ভাই কি করবো ভাই, 5 মিনিট হয়ে গেল, আনসার আছে না, তো আমি কি করবো? 10 সেকেন্ডে বের করে দিলাম। আর শুধুমাত্র ওরে বলছে আনসার দেওয়ার কথা, যদি সবাই বললাম হয়তো তাহলে আরো তাড়াতাড়ি পাওয়া যেত। ঠিক আছে, তুমি কেন আনসার দিলা? উনিও ইন্টার। আচ্ছা ঠিক আছে, সরি ভাই, sorry। এখন দেখেন আমাদের মনে করেন এই জায়গার মধ্যে কার্সর আছে, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ধরেন আমার এই শেষ অংশতে কন্টেন্ট হেয়ার এখানে কার্সর আছে, তো আমি বললাম ধরেন যে আপনি এই লাইনের শুরুতে অফ লেটার দিয়ে শুরু হয়েছে তো লাইনটা, এই লাইনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অফ, ঠিক না? এই লাইনটা, হ্যাঁ স্যার হ্যাঁ। আপনাকে যদি আমি বলি যে আপনি এই লাইনের শুরুতে লিখেন যে কম্পিউটার অফ লেটার বা ওয়ার্ড অফ লেটার, সামথিং একটা ওয়ার্ড এড করেন শুরুতে, তো আপনি কি করতে পারেন, জেনারেলি অনেকে যেটা করে রাইট এরো দিয়ে এরকম যেতে থাকে, ঠিক না? এটা একটা শর্টকাট কমান্ড আছে, এটা কি জানেন যে একটা লাফে চলে যাবে কার্সর শুরুতে? এই যে দেখেন আপনি লাইনের ফার্স্ট এবং লাস্ট কি দিয়ে নিছি বুঝছেন? কি দিয়ে নিছেন স্যার? হোম এটা আর শো এন্ড হচ্ছে, নাকি? হ্যাঁ হোম এবং এন্ড দুইটা কি হ্যাঁ। আছে কিবোর্ডে, আপনি মানে একেবারেই ফার্স্টে যদি চলে যেতে চান তাহলে হোম চাপবেন। যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, এটা মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ড না, এটা হচ্ছে টেক্সট এডিটিং এর জন্য যে কোনো জায়গার কমান্ড। এখানে আপনি আছেন, ঠিক আছে, শুরুতে চলে যেতে চান হোম চাপেন, আপনি শুরুতে চলে আসছে আপনার কার্সর। শেষে যেতে চান, মনে করেন মধ্যখানে আপনি আছেন, আপনাকে বললাম আমি যে শেষের মধ্যে লিখে ইনবক্সের পরে কিছু লিখেন, আপনি এন্ড চাপবেন, চেপে লিখে ফেললেন কিছু, আর প্রথমে লিখবেন হোম চাপলেন, চেপে লিখলেন কিছু। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে মানে নির্দিষ্ট কোনো প্রোগ্রামের কমান্ড না, এটা টেক্সট এডিটিং এর কিছু মোস্ট ইজি কমান্ড। দেখেন এই কমান্ডটা না জানলে আপনাকে শেষে যাওয়ার জন্য এরও কি চেপে ধরে রাখতে হইতো, এবং যাইতে যাইতে অনেক সময় বেশি চলে গেছেন আবার ব্যাক করে আসতে হবে, তো বেশি চলে গেছেন আবার সামনে যেতে হবে, মোটামুটি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন আর কি আপনি, ঠিক না? তো এই জন্য হোম এবং এন্ড ব্যবহার করবেন যে কোনো সময় শুরুতে এবং শেষে লেখার জন্য। বুঝতে পারছেন? এটা মনে থাকবে, ইজি ব্যাপার। কিন্তু স্যার আমি এই জিনিস চাচ্ছি যেন লাইনের শুরুতে যেতে, এক লাইনে শেষ থেকে এক লাইনের শুরুতে যাইতে, যেমন হেয়ারের মাথা থেকে অফের শুরুতে যাইতে কিভাবে? আচ্ছা আপনি যদি, কমান্ড আছে? হ্যাঁ বুঝতে পারছি, ধরেন আপনি এখানে আছেন, এখন আপনি চাচ্ছেন উপরের লাইনের শুরুতে যেতে, এটাই তো? কিংবা নিচের জি না লাইনের স্যার, শুরুতে? ওই লাইনের শুরুতে। জি না, ওই লাইনের শুরুতে, যেমন লুকিং এর শুরুতে যাই। এই তো হোম চাপলেই তো চলে যাচ্ছি আমি। এই তো হোম দিলেই লাইনের প্রথমে চলে যাওয়া। আচ্ছা বুঝতে পারছি। আর যেখানেই ডিস্ট্রিবিউশন থাকি দিলে না লাইন কেন, আমরা যেখানেই থাকি না কেন হোম চাপা মানে হচ্ছে ওই লাইনের শুরুতে যাবে। ওটা ইমেইলে থাকি আর অনলাইনে থাকি আর ফটোশপে থাকি আর যে কোনো টেক্সট ফিল্ডের মধ্যেই এই কমান্ডগুলো প্রয়োগ হয়, হোম এবং এন্ড, শুরুতে এবং শেষে। হ্যাঁ ক্লিয়ার? তাহলে স্যার আমি হেয়ার থেকে ইটের শুরুতে কিভাবে যাব? মানে ধরেন আপনি এখানে আছেন, এখানে এখন যাবেন আপনি প্রথম লাইনের শুরুতে। হ্যাঁ স্যার। এক কাজ করি, আমি কমান্ডগুলো দেখাই, আপনার সব প্রশ্নের আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? সিরিয়ালি কমান্ডগুলো দেখিয়ে যাই একটার পরে একটা। প্রথমে আমরা দেখলাম লাইনের শুরুতে এবং লাইনের শেষে, এটা তো ক্লিয়ার আমাদের কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, সেকেন্ড আমরা দেখি যে যদি আমি কোনো ওয়ার্ডের শেষে কিংবা শুরুতে যেতে চাই, ধরেন আপনি আছেন ডিস্ট্রিবিউটেড, এটার শেষে আছেন, এখন আপনাকে বললাম যে ডিস্ট্রিবিউটেড শুরুতে বির পরে আপনি কিছু লিখেন, তো আপনি যদি এখানে 8টা লেটার থাকে 8বার আপনার এরও কি চেপে এটার প্রথমে যেতে হবে, ঠিক না? এবং সাধারণত আপনারা এরকমই যান আমার মনে হয়, যেটা
হ্যাঁ স্যার, হ্যাঁ এরকমই চাই স্যার। এরকমে যাইতে গিয়ে আপনার ওয়ার্ড গুলাকে গুনে গুনে যেতে হচ্ছে, লেটার গুলাকে, ঠিক না? 10টা লেটার যদি হয় 10 বার চাপ দিতে হচ্ছে 10 সেকেন্ড। এই জি 10 স্যার। তো এটা একটা বিরক্তি করে। এই যে সময়টা আপনার বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, একটা ওয়ার্ডের শুরুতে শেষে যাওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল ধরে রাইট কিংবা লেফট এরো, দেখেন আপনি বুঝতে পারছেন? অর্থাৎ কন্ট্রোলে যদি আপনি ধরেন কার্সরটা ওয়ার্ড বাই ওয়ার্ড জাম দিয়ে যাবে। এই দেখেন লেটারের মধ্যে থামবে না, ওয়ার্ডের পরে পরে থামবে। আমি কন্ট্রোল চেপে রাখছি, রাইট কিংবা লেফট, বুঝতে পারছেন? জি স্যার। এটা খুব সহজ না যে আপনি শুরুতেই গেলেন জাম দিয়ে। এই দেখেন কার্সর কি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। তাইলে আমরা একটা ওয়ার্ডের শুরুতে শেষে যেতে পারি কন্ট্রোল দিয়ে। কন্ট্রোল জেনারেল হচ্ছে কি রাইট লেফট এরো দিয়ে আমরা একটা লেটারের শুরুতে শেষে যাই, ঠিক না? জি স্যার জি। লেটারের শুরুতে কিংবা শেষে রাইট লেফট এরোর মাধ্যমে। আর যদি আমি এখানে কন্ট্রোল ধরে ফেলি তাহলে ওয়ার্ডের শুরুতে শেষে, এবং ওয়ার্ডের শেষে স্পেস পড়ে যাবে, বুঝছেন, যাতে আপনার লিখতে সহজ হয়। মানে আপনি তো এখানে আছেন, যখন কন্ট্রোল ধরে দেবেন দেখেন স্পেস পড়ে গেছে। আমি ইউ লিখে ফেললাম, হোয়াই ইউ ডু, স্যার ওই জায়গাটা বুঝি নাই স্যার, একটু স্যার ওই জায়গাটা একটু বুঝি নাই স্যার। হ্যালো, আমরা কি বুঝেন না আপনি? যেমন ধরেন আপনাকে বলছি যে আমি এই যে পাবলিশিং আছে, কেউ আসছে না? হ্যাঁ, আমরা আব্দুর রাজ্জাক ভাই আসছেন, ওনার জন্য এটা খুবই প্রয়োজনীয়, বুঝছেন? আমার জন্য স্যার একটু প্রয়োজনীয় স্যার। এই টেক্সট এডিটিংটা অনেকেই বুঝে না। আমি যখন বিভিন্ন অফিসে যাই, ব্যাংকে যাই, অনেকে আছে 10 বছর ধরে কম্পিউটারে কাজ করে। তো গিয়ে যখন বসলাম উনি হয়তো কোনো কাজ করতেছে, তো আমি দেখি কি উনি সহজ কাজ, মানে দা দিয়ে গাছ কাটতেছে। গাছ কাটার জন্য যে আলাদা যন্ত্র আছে ওইটা ওনার ধারণা নাই। যখন স্যার এটা কি এক্সেল এর ক্ষেত্রেও সমান স্যার? এটা অল ওভার বলছি, এটা আগেই যে আমি ইমেইলও আপনাকে এটা দেখাইতে পারতাম। আমি স্যার না, আমি স্যার আমি ছিলাম না স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল। হ্যাঁ, এটা অল ওভার যে কোনো টেক্সট ফিল্ডের জন্য এটা প্রযোজ্য। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কেন দেখাচ্ছি, ওইটা টেক্সট ফিল্ডের জন্য কার্যকরী একটা জায়গা, আর স্ক্রিনটা অনেক বড় দেখাবে, এই জন্য আমরা এখানে গেছি। কিন্তু এটা আমরা আমি ব্রাউজারের মধ্যে আপনারা দেখাইছি যে একটা ব্রাউজারে একটা যে কোনো জায়গায় আপনি যান না কেন, যেখানে টেক্সট এডিটিং উপযোগী আছে, এখানে তো কার্সার অ্যাক্টিভ না, ঠিক না? যে জন্য এই জায়গায় হবে না। কিন্তু এখানে যদি আপনি যান, এখানে তো কার্সার অ্যাক্টিভ, দেখেন হোম এন্ড চাপে আমি শুরুতে এবং শেষে যাচ্ছে, ঠিক না? মধ্যখানে মানে টাচ হচ্ছে না। অল ওভার যে কোনো টেক্সট ফিল্ডের মধ্যেই এটা কার্যকর। কিন্তু আমরা দেখতে চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে এই জন্য যে এই জায়গার মধ্যে আমাদের কাজটা একটু বড় করে আপনাদের দেখাতে পারবো। আব্দুর রাজ্জাক ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? স্যার সরি স্যার, জি আসলে আমিও যে একটা মানে আমিও তো ক্লাস করাই স্যার, বুঝতে পারতেছি, ক্লাসে মানে স্কুলে যাই তো, মানে সকালে স্কুলে যাই, স্কুল থেকে এসে মনে করেন এই দু একটা টিউশনে আর কি করতে হয় স্যার, আর কি জীবনের জন্য। এই জন্য স্যার আমার লেট হয়ে গেছে অংশগ্রহণ করতে ক্লাসে। কোনো সমস্যা নাই, যারা স্টুডেন্ট ওরা তো শুধু পড়তেছে, ওদের আর কোনো জব নাই, এই জন্য ওরা অন টাইম আসে। কিন্তু আমাদের মতো যারা প্রফেশনাল লাইফে আছেন, ফ্যামিলি আছে, আমাদের আসলে একটু স্ট্রাগলের মধ্যেই আমরা থাকতে হয়, এটা স্বাভাবিক। যতটুকু শিখতে পারি স্যার, মানে যে কয়দিন আর আছে হয়তোবা যখন সময় যাই হোক মানে যে কথাটা শুনবো সে কথাটা আমার জীবনে কাজে লাগতে পারে স্যার। এই জন্য আর কি হয়তোবা ওনাদের মতো আমি ইনকাম করতে পারবো না, তো আমি অনেক কিছু এই ট্রেনিং থেকেই মনে করেন ইনকাম না করতে পারলো, যেমন এই স্পিনিং টুল দিয়ে যে কিভাবে মনে করেন ইয়ে স্ক্রিনশট নিতে হয় কম্পিউটারের স্ক্রিনে, এটা কিন্তু আমি জানতাম না স্যার, এটা আপনার এখান থেকে শিখেছি। তারপরে আর ওই যে মানে আমার ডেস্কটপের যে উইন্ডোজ ইয়েটা স্ক্রিনটা বড় করা ছোট করা, এগুলো জানতাম না স্যার, বুঝছেন? তো এই বেসিক জিনিসগুলো, তারপর আরো অনেক কিছু মানে
দরকারি বিষয় যেগুলো আমি এখান থেকে শিখতে পারছি স্যার। হয়তোবা আমি প্রফেশনালি ওই গ্রাফিক ডিজাইনার হতে পারবো না, কিন্তু কিছু কিছু মানে বিষয় এখান থেকে হয়তোবা করতে পারবো, যেটা আমার ফিউচার আমার বিভিন্ন প্রফেশনাল কাজে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগবে স্যার। ওই আসলে আর আপনাদের সাথে যোগদান করা স্যার, জয়েন করা। সেটাই অনেক আসলে হয়ে গেছে। আমাদের এই কোর্সটা যে অনলি ইনকামের জন্যই আমরা করাচ্ছি, যে উনি আউটসোর্সিং করবেন এরকম কিছু না। অফলাইনেও এটার প্রয়োগ আছে। অফলাইন বলতে একটা অফিসে কাজ করে একজনে বিভিন্ন ভাবে, আসলে একটা জ্ঞান শুধু একটা কাজেই ব্যবহার করা হয় না। জ্ঞানটা হচ্ছে এরকম একটা জিনিস। আর যে আরিফুল ভাই আছে, তারপরে সুমন পাল আছেন, ওনারা খুবই হেল্পফুল। ওনাদের কাছ থেকে আমি হেল্প নিতে পারবো। যে কয়টা ক্লাস মিসিং হয়েছে হয়তো বা ওদের সাথে শেয়ার করবো। আমার আগামীকাল দোয়া করেন আমার 19 সাল এবং 20 সালের হিসাব নিকাশ আগামীকাল হেড স্যার বলছেন যে আমার হিসাব নিকাশ উনি মানে দেখবেন। কালকে আমি হিসাব রেডি করছি স্যার, এই কালকে হিসাবটা দিব আর কি স্কুলে। ঠিক আছে, আপাতত আপনার এটা ঝামেলা শেষ হয়ে যাবে। তো আমরা ক্লাসে থাকি, কন্টিনিউ এটা সাবজেক্টের আলোচনায় ছিলাম আমরা। আপনি জয়েন থাকেন আমাদের সাথে। জি স্যার, জয়েন থাকবো স্যার। উপকার জি স্যার, জি স্যার, দোয়া করবেন। তো আমরা যে কিবোর্ড কমান্ডগুলো দেখতে চাচ্ছিলাম, আপনাদের আমি লিখিত কমান্ডগুলো পরে দিয়ে দেব আবার, সমস্যা নাই। আপাতত আপনারা বোঝার চেষ্টা করেন। লিখিত কমান্ড অনেকেই আছে অনলাইনে, এটা কোনো ব্যাপার না। না বুঝলে তাকে থেকে তো লাভ নেই। আপনি লাইব্রেরির মালিক হতে পারেন, 10,000 বই আপনার লাইব্রেরিতে থাকতে পারে, যদি আপনি বইগুলো না বুঝেন ওগুলা থেকে তো কোনো লাভ নাই, ঠিক না? বুঝাটা হচ্ছে যা বুঝলেন এটাই আপনার কাছে আছে, যা বুঝলেন না এটা আপনার কাছে থাকলে কি আর না থাকলে কি। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে জেনারেলি হয় কি যে ওয়ান লেটার সামনে আমরা রাইট অ্যারো কি দিয়ে যাই, কিন্তু যদি আমরা ওয়ান ওয়ার্ড যেতে চাই তাহলে আমাদের কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরা রেখে যদি আমরা রাইট কিংবা লেফট অ্যারো চাপি তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড সামনে যাবে। এটা আমাদের প্রয়োজন হয়, যে লম্বা একটা ওয়ার্ডের প্রথম থেকে শেষে যেতে আমাদের অনেক সময় লেগে যায়। এই যে পাবলিশিং আছে, এটার যদি শেষে আমি যেতে চাই, এখানে যদি 8টা লেটার থাকে 8 বার আমাকে অ্যারো কি চাপতে হচ্ছে। অথচ আমি যদি কন্ট্রোল ধরে ফেলি তাহলে একটা চাপেই আমি সামনে চলে আসছি। আমি এখানে অফ লিখে দিলাম, মনে করেন পাবলিশিং অফ প্যাকেজের পরে হয়তো আমি এন্ডটাকে কেটে ফেলবো। আমি যদি কন্ট্রোল ধরে যাই এন্ডের শুরুতে চলে গেছি, ঠিক না? এখন আমার জন্য কাটা সহজ। আর আরেকটা জিনিস বলি, আমরা অনেকে এই ভুলটা করে দেখছি আমি, আপনি যখন কোনো ফিল্ডের মধ্যে নতুন কোনো লেখা লিখতে চাইবেন রিপ্লেস করে, ধরেন আপনার এখানে এই জায়গার মধ্যে লেখা আছে লং এস্টাবলিশড, তো আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে কেটে এখানে অন্য কিছু লিখতে, ঠিক না? তো আপনি এভাবে কাটবেন না, এভাবে কাটতে যাবেন না, অনেক সময়ের প্রয়োজন, ঠিক না? আপনি যদি ওই লেখাটাকে শুধু সিলেক্ট করেন, যে ডিস্ট্রাক্টেড সিলেক্ট করছি, তো আমি সিলেক্ট করা মানেই হচ্ছে এটা কেটে ফেলা। এখন আপনি যা লিখবেন ওটার উপরেই লেখা হবে। এটা কি সবাই বুঝেন? অনেকেই দেখছেন অনেকে দেখছি আমি সিলেক্ট করার পরে আবার কাটার কোনো, যেমন এটা আপনি সিলেক্ট করছেন, ধরেন এখানে সিলেক্ট করছেন আপনি, আর কাটার প্রয়োজন নাই, এখানে আপনি যা লিখবেন ওটার উপরেই হবে। জি স্যার, এটা খুব সহজ বিষয়। যাই হোক, তারপরে আমরা ওয়ার্ডে যাই। তাহলে আমরা কন্ট্রোল ধরলে দেখলাম যে ওয়ান লেটার করে সামনে যায় ওয়ার্ড, জেনারেলি লেটার, আর শুরুতে শেষে আমরা হোম এবং এন্ড দিয়ে যাই, ঠিক না? জি স্যার। এন্ড কি চাপলে লাইনের শেষে চলে যাবে। এখন ধরেন আপনি এই জায়গায় আছেন, আপনি যদি চান যে আমি একেবারেই শুরুতে যাব, পেজের শুরুতে, আপনি টেক্সটের পরে আপনার কার্সর আছে, আপনাকে বললাম একেবারে শুরুতে গিয়ে একটা নতুন লাইন এড করেন। তো সাধারণত আমরা এই কাজগুলো করার জন্য মাউস ব্যবহার করি না, যেহেতু আমি টাইপ করার সময় কি হয়, দুইটা হাতই আমার কিবোর্ডে থাকে। এজন্য আমরা যদি শর্টকাট কমান্ড জানি তাহলে হাতটা উঠিয়ে আমার মাউসে নিয়ে যেতে হচ্ছে না, ঠিক না? আমার কাজ সহজ হয়ে যায়। তো এটার জন্য আমরা কি করি দেখেন, হোম এবং এন্ডের দুইটা কাজ। যদি জেনারেলি আপনি হোম এবং এন্ড চাপেন, লাইনের শুরুতে এবং লাইনের শেষে যাবে, ঠিক না? কিন্তু যদি আপনি কন্ট্রোল ধরে হোম কিংবা এন্ড চাপেন তাহলে টোটাল ডকুমেন্টের শুরুতে কিংবা শেষে যাবে। কন্ট্রোলে ধরে যদি আপনি হোম চাপেন পেজের প্রথম লাইনের প্রথমে,
আর যদি কন্ট্রোল ধরে এন্ড চাপেন পেজের লাস্ট লাইনের লাস্টে। বুঝতে পারছেন? এটাও খুব উপকারী। যে আমি এই জায়গার মধ্যে লিখতেছিলাম, একজন বললো শেষে একটা লাইন এড করেন, তো আপনি লেখার কোথায় শেষ এটা আপনার চিন্তা করতেই হবে না, আপনি কন্ট্রোল ধরে এন্ড চাপেন, এন্ড চাপলেই আপনার শেষে চলে আসবে, আপনি লাইন এড করেন। এখন যদি কেউ বলে একবারে শুরুতে এড করেন, 100 পেজ তার 100 পেজের শুরুতে চলে যাবে যখন আপনি কন্ট্রোল হোম দেবেন। বুঝতে পারছেন? জেনারেলি এন্ড এবং হোমের কাজ হচ্ছে একটা লাইনের শুরুতে এবং শেষে যাওয়া। আর যদি কন্ট্রোল ধরে আপনি হোম কিংবা এন্ড চাপেন, সেটা হচ্ছে টোটাল ডকুমেন্টের শুরুতে কিংবা শেষে যাওয়া। বুঝতে পারছেন? এটাও মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ড না, এগুলাকে বলা হয় গ্লোবাল কমান্ড। কমান্ড আসলে কিবোর্ড শর্টকাট কমান্ড দুই ধরনের। একটা হচ্ছে লোকাল কমান্ড, যেটা ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই প্রয়োগ হয়, অন্য কোথাও এই কমান্ডটা প্রয়োগ করা যায় না। আর কিছু কমান্ড আছে যেগুলোকে বলা হয় গ্লোবাল কমান্ড, এটা সব জায়গায় প্রয়োগ হয়। যেমন কন্ট্রোল সি কপি, এটা কম্পিউটারের অল ওভার যে কোনো জায়গায় আপনি যান, কন্ট্রোল সি দিলে কপি হবে, ঠিক না? কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। ঠিক একই রকম এখন আমি যে কমান্ডগুলো বলতেছি, এটা অল ওভার যে কোনো প্রোগ্রামের মধ্যে টেক্সটে এটা প্রয়োগ করা হয়। তো তাইলে কন্ট্রোলের এই দুইটা জিনিস আমরা বুঝছি, ঠিক না? হোম এন্ডের ব্যাপারটা বুঝছি, আর আপ ডাউন রাইটের কাজটা বুঝছি। আর আরেকটা হয় কি, যে প্যারা বাই প্যারা যদি আপনি মুভ হতে চান, ধরেন আপনি আছেন এই প্যারার মধ্যে, এখানে আছেন, ঠিক না? P1 এই জায়গার মধ্যে আপনি আছেন। তো আপনি যদি চান মিনহাজ মনোয়ার, তো আপনি যদি চান যে এই প্যারা থেকে পরের প্যারাতে চলে আসবেন, এই প্যারাতে আপনার কোনো কাজ নাই, নেক্সট প্যারা আপনার প্রয়োজন। জেনারেলি ডাউন এরো এবং আপ এরো দিলে কি হয়? ওয়ান লাইন ডাউন ওয়ান লাইন আপ, ঠিক না? আপনি ডাউন এরো চাপলে কি এক লাইন করে নিচে যাচ্ছে, এটাই তো। এই বিষয়টা তো ক্লিয়ার, ঠিক না? হ্যাঁ, একজন কথা বলেন। জি স্যার। ডাউন কিংবা আপ এরোর মাধ্যমে আমরা কি করি? টেক্সটের ভিতর দিয়ে ওয়ান লাইন ডাউন কিংবা আপে যাই। কিন্তু আপনি যদি ওয়ান প্যারা ডাউনে যেতে চান, তাহলে এটা হচ্ছে কন্ট্রোল ডাউন কিংবা আপ এরো। কন্ট্রোল ধরে আপনি যদি ডাউন এরো চাপেন, এক প্যারা থেকে আরেক প্যারাতে জাম দিয়ে যাবে। দেখেন আপনি মধ্যখানের লাইনগুলোকে টাচ করবেন। আরো নতুন একটা জিনিস শিখলাম স্যার। হ্যাঁ, তো এগুলো হয় কি সময়ে বাঁচানো। ধরেন আপনাকে আমি বললাম প্রত্যেক প্যারার ফার্স্ট লাইনকে আপনি বোল্ড করে দেন, এক্সাম্পল। তো প্রথম লাইন আমি সিলেক্ট করে, ধরেন প্রথম লাইনটাকে আমি সিলেক্ট করে আমি বোল্ড করলাম বি। এখন আমি নেক্সট লাইনে চলে যাব, কন্ট্রোল দিয়ে ডাউন এরো দিলাম, পরের প্যারাতে চলে গেলাম, পরের প্যারাতে আমি গিয়ে ওইটাকেও বোল্ড করে দিলাম। এরপরে আবার পরের প্যারাতে যাব, কন্ট্রোল ডাউন এরো দিলাম, পরের প্যারাতে চলে আসছে, সিলেক্ট করে বোল্ড করে দিলাম। এভাবে প্যারা বাই প্যারা আমরা জাম দিয়ে যেতে পারি, বুঝছেন? মধ্যখানের লাইনগুলোতে টাচ হবে না। এগুলো হয় কি সময়ে বাঁচানোর জন্য। ওই যে বললাম আপনি যে একটা কাজে আপনি যদি 10 সেকেন্ড করে বেশি দেন, ওই কাজটা যদি আপনি 200 বার করেন, কত সেকেন্ড বেশি দিচ্ছেন আপনি? অনেক বেশি। আপনি জীবন থেকে ওই সময়টা বেকার দিয়ে দিচ্ছেন আপনি। এভাবে যদি আপনি হিসেব করেন, একটা পেজে যদি আপনি 2 ঘন্টার এডিটিংটা যদি 1.5 ঘন্টায় করতে পারেন, আধা ঘন্টা বেশি দিয়ে দেন, প্রতিদিন যদি আপনি 10টা করে পেজ এডিটিং করেন, তাহলে আপনার 10 পেজে মানে 5 ঘন্টা আপনার বেশি দিয়ে দিচ্ছেন, ঠিক না? তাহলে মাসে কত ঘন্টা বেশি দিচ্ছেন, বছরে কত ঘন্টা বেশি দিচ্ছেন, এইভাবে হিসাব করলে আপনি দেখবেন বেকার বছরে আপনার 15 থেকে 20 দিন বেকার খাটতেছেন আপনি। এটা আসলে প্রয়োজনই ছিল না আপনার, ঠিক না? বছরে 1 মাসই আপনার বেকার চলে যাচ্ছে। অথচ ওই 1 মাস যদি আপনি ট্রেনিংটা নিয়ে নিতেন, তাহলে আজীবন আপনার বছরে 2 মাস করে সেভ হয়ে যেত। ক্যালকুলেশনটা বুঝছেন? আরিফুল ইসলাম, আপনি তো অ্যাকাউন্টেন্ট। জি স্যার। আমরা যেটা বলতে চাচ্ছি, আপনি যদি একটা পেজে কাজ করার সময় লাগে আপনার মনে করেন আধা ঘন্টা, ওইখানে আপনি আধা ঘন্টার জায়গায় যদি দেখা যায় আপনার 10 মিনিট বেশি লাগে,
10টা পেজে কাজ করলে 10 100 মিনিট আপনার বেশি লাগতেছে, ঠিক না? জি স্যার, জি স্যার। তো ধরেন প্রতিদিন আপনি 10 পেজে কাজ করেন, তো প্রতিদিন আপনি 100 মিনিট বেশি দেন, তার মানে হচ্ছে কি মাসে আপনি কত মিনিট বেশি দিচ্ছেন, বছরে কত মিনিট বেশি দিচ্ছেন। দেখা গেল বছরে আপনি 10 মাসের কাজ 12 মাসে করেন, ধরেন এক্সাম্পল 2 মাস বেশি লাগে আপনার এমনিতেই। আমার প্রশ্ন হচ্ছে ওই 2 মাস যে বেশি লাগে আপনার, যদি ওই 2 মাসটা আপনি কি করতেন, ট্রেনিং নিয়ে নিতেন এই কাজটা শেখার জন্য, তাহলে কোনোদিন আপনার 2 মাস বেশি লাগতো না, প্রত্যেক বছর 2 মাস আপনার সেভ হইতো। আপনি যদি 50 বছর বাঁচেন, 50 বছরের 2 মাস করে ধরলে দেখবেন আপনি আপনার প্রায় 5-7 বছর আপনি বোনাস পেয়ে গেছেন, ঠিক না? জি স্যার। তো ওই ক্যালকুলেশনটা আমরা আসলে কম্পিউটারে সব সময় করি। আপনি যখনই কাজ করবেন, ভুলভাবে কাজ যদি করেন, আপনি একটা গাছ কাটতে গিয়ে যদি আপনি দা ব্যবহার করেন, তখন আপনার গাছ কাটতে যে সময় লাগে খড়ার দিয়ে না কাটলেন, প্রতিদিন যদি আপনি 10টা করে গাছ কাটেন, কত জীবন থেকে সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনার। এটাই যে জন্য আমাদের এই কৌশলগুলা জানা খুবই জরুরি। তখন দেখবেন আপনার অনেক অবসর সময় পাবেন, বসে একটা বিনোদনমূলক কিছু দেখতে পারলেন, একটা মুভি দেখতে পারলেন, কিংবা আপনার মনের কুরাক মেটানোর জন্য আপনি অবসর পাবেন টেকনিক জানার কারণে, নতুবা সহজ কাজ কঠিন হয়ে যাবে। যাই হোক, তাইলে আমরা একসাথে অনেকগুলা কমান্ড দেখলে আমাদের মাথায় থাকবে না। আমরা এন্ড এবং হোম এই দুইটা জিনিস দেখছি, ঠিক না? স্যার আমি একটু অ্যাড করি, আমাদের একজন টিচার বলছিলেন পাওয়ার পয়েন্ট মানে প্রেজেন্টেশন তৈরি করতেছিল ওনার প্রাথমিক জীবনে, তখন ওনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে লাগতো 15 দিন বা 10 দিন এরকম সময় লাগতো। তো এখন ওনার কি পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করতে একদিনে মানে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারেন আর কি। আসলে যেগুলো জানার জন্য, টেকনিক গুলো জানার জন্য দক্ষতা বৃদ্ধি হলো স্যার, এটাই। সেটাই, এটা না জানলে আসলে আমাদের জীবন থেকে অনেক সময় এমনি এমনি চলে যায়, বেকার চলে যায়। অনেক সময় সহজ কাজ আমরা অনেক টাইম দিয়ে করতে। যাই হোক, আমার মনে হয় আমরা কিছু কমান্ড দেখছি, আরো দুইটা কমান্ড আমরা দেখে নিতে পারি, যেটা হচ্ছে পেজ আপ পেজ ডাউন। এটার মিনিং বুঝেন? ইন্টারনেটে দেখবো আমরা, পেজের উপর আর পেজের নিচে। আমরা বিডি নিউজে যাই, বিডি নিউজ 24 এ যখন আপনারা পত্রিকা পড়েন, বুঝছেন, এই বিডি নিউজটা আমি এখন পড়ি না, কেন জানেন? প্রত্যেকটা নিউজে ক্লিক করলে একটা বিজ্ঞাপন আসে, এই জন্য বাদ দিয়ে দিয়েছি। আগে ছিল না এটা, সে এখন বাধ্য করে বিজ্ঞাপন পড়তে। স্যার অ্যাড ব্লকার অন করলে তো বিজ্ঞাপনটা আসবে না। ওই যে প্রত্যেক পেজে আসে, এটা কি আসবে না? না স্যার, এটা আসবে না। মেবি এক্সটেনশনে অ্যাড ব্লকারটা অন করে দেখতে পারেন। স্যার এটা তো স্যার পেজের বিজনেস স্যার, পেজের স্যার ক্রোমে গিয়ে এক্সটেনশনে যান, আমার আছে, আমার অ্যাড ব্লকার আছে অলরেডি, আমি জাস্ট অ্যাক্টিভ করে নিয়ে দেখি। দেখেন স্যার, অ্যাড ব্লকার তো থাকার কথা, এটাই। ব্লকার অ্যাক্টিভ হইছে, এখন আমি দেখি বিডি নিউজে আবার ঢুকে। হ্যাঁ, হয়ে গেছে ব্লক, না? আমি তো দেখতে পাই নাই। এটাকে আনপিন করা, মেবি পিন করছেন না। আপনারা কি এখন দেখতে পারেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, বিজ্ঞাপন তো নাই এখন। ওটা থাকতো একটি, মানে কে একজনে কি একটা পেজে ঢুকছিলাম, ওরা আমার রিকোয়েস্ট পাঠাইছিল যে আনব্লক করতে হবে, অ্যাড ব্লকার অফ করতে হবে। হ্যাঁ, এরকম থাকে মাঝে মধ্যে। তখন অন করছি, অফ করছিলাম, তারপরে আর কি। আচ্ছা, এখন ধরেন আপনি স্ক্রিনে আপনি যা দেখতে পাচ্ছেন, ধরেন এতটুকু আপনি পড়লেন, এখন আপনি এটা নিউজের মধ্যে আমরা ঢুকি, এতটুকু পড়ার ধরেন এই হেডলাইন, এখন বাকি অংশ যতটুকু আপনি দেখতে পাচ্ছেন, তার বাকি অংশ যদি আপনি দেখতে চান, পেজ ডাউনে যদি চাপেন আপনি, দেখুন এতটুকু। এখানে লাস্ট লাইনটা কি? লিয়াকত আলী 15 জনকে আসামি করা হয় সেখানে, ঠিক না? এই বাকি অংশ পড়ার জন্য আপনি পেজ ডাউন চাপেন, এই বাকি অংশ। এখানে লাস্ট লাইন কি দেখেন তো একটু, সিনহা হত্যাকাণ্ডের পিছনে যে প্রদীপের অবৈধ কর্মকাণ্ডের কোনো বিষয় থাকতে পারে। আপনি যখন পেজ ডাউন দিবেন,
এর এই লাইন সহ পরের অংশ দেখাচ্ছি আপনাকে, ঠিক না? বুঝতে পারছেন? রিডিং এর জন্য আপনি যদি স্ক্রল করেন সমস্যা কি হয় জানেন? আপনি কতটুকু পিছনে গেলেন, কতটুকু উপরে গেলেন, মিসিং হয়ে যাবে লাইন আপনার, ঠিক না? ধরেন আপনি এতটুকু পড়ছেন, জেনে যাওয়া এই ঘটনা, এর বাকি অংশ দেখবেন, যখন স্ক্রল করবেন কোথায় ছিল, কোথায় ঢুকছেন, এটার জটিলতা তৈরি হয়ে গেল, ঠিক না? এজন্য হয় কি, যতটুকু আপনি পড়লেন যদি পেজ ডাউন দেন ঠিক পরের অংশ থেকে আপনাকে দেখাবে, এমনকি ওই লাইনটার শেষ অংশ এখানে থাকবে। দেখেন আপনি জেনে যাওয়া এই ঘটনা, এটা ছিল আমাদের এরকম আমরা ছিল, এক্সাক্ট রাখি আমরা, এতটুকু আমাদের ছিল, ঠিক না? যখন পেজ ডাউন দিয়েছেন এর বাকি অংশ আসছে, এখানে লাস্ট লাইন কি এটা, আপনি পেজ ডাউন দিয়ে দেখেন কি হয়, ওই লাইনটাই সিলেকশন একটু দেখাচ্ছে, তার মানে এই অংশ চলে আসছে। তো এটা খুবই সহজ রিডিং এর জন্য, আপনি পেজ আপ পেজ ডাউন ব্যবহার করবেন স্ক্রল না করে। স্ক্রল করলে আপনি সমস্যায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? কিংবা মাউস দিয়ে যদি স্ক্রল করেন লাইন আইডেন্টিফাই করতে, মার্ক করতে আপনার কষ্ট হবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, এতটুকু আমরা টেক্সটের কিছু কাজ দেখলাম। এখন আমরা চলে যাই ফটোশপে আবার। প্যারা হিসেবে রাখলাম আমরা ব্যবহারের সুবিধার জন্য, দুইটা প্যারাই রাখি। তো আমরা ফটোশপে যখন কিছু লিখি, আমরা বলছিলাম যে আমাদের লেখার ক্ষেত্রে আমরা টেক্সটে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা এই টেক্সটের প্যানেলটা নিয়ে আসবো। এটা এখান থেকেও আনা যায়, ভিউর মধ্যেও আছে, এই উইন্ডোর মধ্যেও আছে। এই প্রশ্নটা আপনাদের ছিল যে কোনো মেনু নিয়ে আসার জন্য, প্লেটগুলা নিয়ে আসার জন্য আমরা কোথায় যাই? উইন্ডো মেনুতে যাই, ঠিক না? জি স্যার। এই আনসারটা আপনারা দিতে পারেন না, সে দিয়ে দিছেন কি বলে সুমন পাল কমান্ডগুলা, যেমন রুলার বার আনার জন্য কন্ট্রোল বি কি জন্য বলছিলাম, সুমন পালে আংশিক হয়েছিল উত্তরগুলা, মানে সে এক্সট্রা একটা কমান্ড লাগিয়ে দিছিল। যাই হোক, আমরা এই জায়গার কাজগুলা গত ক্লাসে আমরা দেখছি যে টেক্সট এডিটিং এর জন্য এখানে আমাদের বেশ কিছু কাজ আছে, এবং লেখার ক্ষেত্রে আমরা দুইভাবে লিখতে পারি। যদি আমরা কোনো শেপের মধ্যে লিখি, শেপের ভিতরে যদি আমরা লিখি, তাহলে আমাদের যে সুবিধা হয় যে এখানে যদি আমি ক্লিক করি শেপের মধ্যে কার্সর আসবে, ওখানে আমি পেস্ট করে দিতে পারি আমার লেখাটা। এটার পিছনের কালার বাদ দিয়ে দেই, শেপের কালার এখানে ছিল, আবার করি প্রথম থেকে। যখন আপনি শেপ নিয়ে আসবেন, যখন একটা শেপ আনবেন, জেনারেলি শেপের কালারটা আপনাকে ন করে দিতে হবে। এখন আপনি এখানে ক্লিক করলেন, আপনার লেখাটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এই লেখাটা এখানে নিয়ে আসছি শেপের মধ্যে। শেপের মধ্যে আনলে কি সুবিধা হয় যে আপনি লেখাটাকে ইচ্ছে মতো ডিস্ট্রিবিউট করতে পারেন, বুঝছেন? যে জায়গায় রাখতে চান। যদি আপনার বক্সের বাইরে কোনো লেখা থাকে তাহলে আপনি এই জায়গার মধ্যে আপনাকে দেখাবে প্লাস চিহ্ন চলে আসবে। এখানে দেখেন দুই জায়গায় প্লাস চিহ্ন আছে। আর যখনই আপনি লেখা শেপের বাইরে যাবে না তখন এটা ক্লিয়ার দেখাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, একটা মিনিট। অনন্য কিसान को मैंने 100 किताब ले लिया।
তো আমরা বক্সের মধ্যে লেখা যখন নেব আমাদের এটা বুঝতে হবে যে বক্সের বাইরে যদি লেখা চলে যায় এখানে আমাদের প্লাস চিহ্ন চলে আসবে। এটা আমরা রাউন্ড বক্সেও নিতে পারি, এভাবেও রাখতে পারি। যদি আমরা রাউন্ড বক্সের মধ্যে লিখতে চাই, সেম আমরা একটা রাউন্ড বক্স নিলাম, নিয়ে এটার ভিতরে আমি এখানে ক্লিক করে এই লাইনে ক্লিক করব, করে আমি পেস্ট করে দেব, লেখাটা চলে আসছে। তো এটা মনে হয় লেখার কালার না, এই বক্সের সাথে সম্পর্কিত। বক্সটা কি হলো? হ্যাঁ, এটা আলাদাই আছে। বক্সে আমাদের আসলে কালার যাই তার কোনো সমস্যা নেই, বক্সটা আমরা ডিলিট করে দিতে পারি। টেক্সট লেখার পরে টেক্সটের কালার আমরা সাদা করে ফেলছিলাম। আপনারা কি জানেন ট্রিপল ক্লিক করলে একটা অংশে যতটুকু লেখা আছে সবই সিলেক্ট হয়ে যায়? এটা কি জানেন? ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়, ট্রিপল ক্লিক করলে একটা প্যারা সিলেক্ট হয়। জি স্যার। তো যাই হোক, মোটামুটি আমরা বিষয়টা দেখছি যে এভাবে আমরা কোনো শেপের মধ্যেও লিখতে পারি, জেনারেলি বাইরেও লিখতে পারি। লেখাকে লাইন স্পেসিং বাড়ানো কমানো এই কাজগুলো আমরা করি কিভাবে, মিনিমাইজ করে। আমরা আসলে কম লেখার মধ্যে দেখলে আমাদের জন্য সহজ হবে। এই কাজগুলো আমরা দেখি, আমরা লেখা কমিয়ে দেই। এই লেখার উপরে আমরা কিছু প্রয়োগ করব, এটার উপরে। এখানে যেটা হচ্ছে জেনারেলি আমরা এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা। ফন্ট আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট নিয়ে আসতে পারি। ইংলিশ লিখলে আমাদের ইংলিশ ফন্টই রাখতে হবে, বাংলা লিখলে বাংলা ফন্ট রাখতে হবে, এটা ফন্ট চেঞ্জ। তারপরে হচ্ছে এই ফন্টের মধ্যে যদি সাপোর্ট করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সহ অসংখ্য স্টাইল আছে। তো ফন্ট যদি আপনি এই ফন্টের মধ্যে কয়টা আছে? দুইটা আছে শুধু, ঠিক না? কিছু কিছু ফন্ট আছে এগুলোর মধ্যে অনেক বেশি অপশন থাকে। এরপরে আমরা দেখলাম এটা হচ্ছে সাইজ চেঞ্জ। সাইজ চেঞ্জের জন্য আমরা বলছি যে এখানে আপনি লিখে, যদি আপনি মনে করেন এই লেখাটার সাইজ করবেন 10, লিখে 10 দিয়ে দিতে পারেন, ঠিক না? আবার আপনি যদি মনে করেন যে এরকম আপনি করবেন না, ম্যানুয়ালি করবেন, না লিখে আপ এরোর মাধ্যমে লেখাকে বড় করতে পারেন। হচ্ছে আপ এরো, ডাউন এরো, বুঝছেন? উপরে নিচে যাওয়ার জন্য কিবোর্ড কমান্ডটা এই লেখার জন্য দেখা যাচ্ছে না। সাধারণত আমরা কি করি, এটা লেখাকে ক্লিক করে ভ্যালু চেঞ্জ করি আপ ডাউন এরো দিয়ে, বুঝছেন? ওটা হচ্ছে সহজ, দেখে দেখে আপনি করলেন। একটা জিনিস আপনি খেয়াল করেন যে যখন আপনি লেখাটাকে ছোট করতেছেন, 2 লাইনের মধ্যে গ্যাপ বেড়ে যাচ্ছে, ঠিক না? আবার যখন বড় করতেছেন আপনি দেখেন গ্যাপ কমে যাচ্ছে। একসময় এখন এক লেখার উপরে আরেক লেখা চলে আসবে যদি আপনি আরো বড় করেন। এটা কেন হচ্ছে জানেন? কেউ বলতে পারবেন? লাইন স্পেসিং কম স্যার, এই জন্য আর কি। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার করি। এখানে দেখেন লেখা আছে 56 লেখা আছে, ঠিক না? জি স্যার। এখানে একটা জিনিস দেখেন অটো লেখা আছে, যদি আপনি অটো দেন অটোমেটিক এটা ডিস্ট্রিবিউট হয়েছে এই লেখাটা। এখন যদি আপনি বাড়ান, লেখা বড় হলে স্পেসিংটাও বাড়বে।
এখন স্পেসিংটাও বাড়বে আপনার ওই অনুযায়ী। আবার যদি আপনি স্যার ভিডিওটা তো পরে আসতেছে স্যার স্লো হয়, জি স্যার সবার ক্ষেত্রে কি এটা এরকম? হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম যে স্যার এটা আমার নেটওয়ার্কের সমস্যা না আপনার স্যার, আমি বুঝতেছি না স্যার। আবার ঢুকছিলাম স্যার কিন্তু কাজ হয় নাই। এটা হতে পারে আমাদের পেজটা অনেক বড়, আর সেকেন্ড হচ্ছে আমি তো এটা আপলোড করে দিছি, ঠিক না? আর ক্লিয়ার আসতেছে না স্যার, পুরো জাফসা জাফসা আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছি কি জন্য একটু ঝাপসা হচ্ছে, এই জন্য যে আসলে ওয়ার্ড টেক্সট এডিটিং এর জন্য না, বুঝছেন? তো যেহেতু আমরা টেক্সট এডিটিংটা আপনাদের একটু ডিটেইলস দেখাইতে চাচ্ছি, আপনি যদি এই ফটোশপে না গিয়ে আমি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে যখন দেখাইছিলাম তখন কিন্তু ক্লিয়ার ছিল, ঠিক না? মাইক্রোসফট ওয়ার্ডে যখন দেখাই তখন কি ক্লিয়ার ছিল? জি স্যার। স্যার আমার একটু সমস্যা করছে স্যার, তখন এরকম ক্লিয়ার ছিল না স্যার, আর কথাগুলো একটু পরে পরে আসছিল স্যার, আপনি যে স্ক্রিন গুলো। তাইলে আমার নেটওয়ার্কে তো ওয়াইফাই সমস্যা হওয়ার কথা না। আমি যেটা চিন্তা করছিলাম যে আমার ওই পেন ড্রাইভের জায়গা আরিফুল ভাই মনে হয় স্যার এই জন্য চলে গেছিলেন। কি বলছেন? লেফট ওয়ান লাগে না ভাই, বুঝি না লেফট কেন মারো? আমার লেফট মার্কে স্যার আমার ইয়েতে ছিল, আপনার ভিডিওগুলো আমার আস্তে আস্তে আসছিল, মানে লোডিং হয় না। হ্যাঁ ঠিক আছে, সবারই এটা হচ্ছে। আমি ভাবছি আমার ওই সময় হচ্ছে। হ্যাঁ তো এটা আমার আমি ভাবছি আমার ওয়াইফাই প্রবলেম, তারপর বলি অনেক সময় আপনি বলেন এই লেখার সামনে এটা ছিল আমি আর পাই না। আমি ফার্স্টে এটা মনে করছিলাম স্যার, তখন লেফট নিয়ে আবার ঢুকছে ওদিকে সেই সমস্যা। আমরা যেটা করতে পারি এখানে, এই পেজটাকে আমি কেটে দিই, কেটে নিউ পেজ নেই, রেজুলেশন কি আছে এখন মনে হয় আমার এই সমস্যাটা হবে না। একটু দেখেন তো, এখন এটা সাইজ কি ছিল 17-20, আরো ছোট হবে 10, ওয়াইড হচ্ছে 15, হাইট হচ্ছে 10। আচ্ছা এখন কি ক্লিয়ার হচ্ছে নাকি? এই ছোট বড় কি ক্লিয়ার দেখতেছেন আপনারা? আমি যখন ছোট থেকে বড় করতেছি। জি স্যার, ওইটা দেখা যাচ্ছে ক্লিয়ার স্যার, তবে ইয়েটা একটু ভিডিওটা একটু মানে জাফসা আসছে। জি স্যার, আমার মনে হয় এটা দিলে ভালো হবে। আমি একবার লেফট নিয়ে আসি, এটাই। আচ্ছা আমাদের তো ঠিক আছে, আমি একবার লেফট নেই। জি স্যার।
বুঝতেছি না ভাই, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা স্যারের মতো, আমার কথাগুলো একবারে আসতেছে না, আমি বুঝতেছি না কি জন্য। আমরা বলছিলাম পরশুদিন 10টা থেকে আমরা আবার শুরু করে দেবো গ্রুপ স্টাডি। হ্যাঁ সমস্যা নাই, করতে পারো। মিনহাজ ভাই তো আসেনি, আর সাকিব ভাই তো আসেনি, আর আপুরা চাইলে আসতে পারেন, লিংক দিয়ে দিব। ঠিক আছে, আমি চেষ্টা করবো ভাই আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য। আপনারা এক্সপার্ট মানুষ। না না, আপনারা যদি টিচিং এ আসেন তখন দেখা যাচ্ছে যে আপনারা অনেক কিন্তু এক্সপার্ট হয়ে আসবেন, বুঝছেন? তখন যে কি অবস্থা হবে, বর্তমানে যে মাস্টারগুলো আছে তাদের সময় যদি আপনারা আসেন। আচ্ছা এখন কি অবস্থা বলেন তো? এখন তো স্যার মেবি আপনি স্ক্রিন শেয়ার না, আপনার এই ভিডিওটা পোস্ট হয়ে আছে। দেখতেছি। মেবি আজকে সিলেটে নেটওয়ার্কের সমস্যা করতেছে, বুঝলাম। এটাও হতে পারে। তা আমার সমস্যা করতেছে স্যার, আমি হ্যাঁ পুরো টোটাল নেটওয়ার্কেই প্রবলেম হতে পারে। এখন কি রকম মনে হচ্ছে দেখেন তো? হ্যালো জি স্যার, লোড এমনি এখন ক্লিয়ার? জি স্যার। আমার ভিডিও কি পুজ হয়ে আছে? না স্যার। ঠিক আছে। না স্যার। স্যার লিখেন স্যার, এখানে কিছু লিখেন দেখি। আচ্ছা একজন কে আসছে, ওনাকে অ্যাডমিট দেই। সুলতানা রাজিয়া লিখবো কেন, ওটা কপি করে নিয়ে আসবো। কম লেখানো, বেশি লেখানো ঠিক না। দেখা যাচ্ছে? জি স্যার, এখন পারফেক্ট, ঠিক আছে। ফটোশপটা আসলে জিয়ের জন্য না তো, লেখালেখির জন্য না। এই জন্য লেখাগুলো দেখেন কিরকম লাগে, একটু ঝাপসা ঝাপসা, ঠিক না? আমার কাছে এটা মানে ঝাপসা মনে হচ্ছে। এন্টার দিলে কি ঠিক হবে নাকি? হচ্ছে না তো। আচ্ছা, নিজের কাছে যদি এরকম মনে হয়। যাই হোক, প্রসেসটা বুঝে ফেলি আমরা। তাইলে আমরা এখন দেখবো মূলত এই বক্সটা শেষ করে ফেলি আমরা। এটা আমরা গতদিনও দেখাইছি। এই ফন্টটা চেঞ্জ করি। এই ফন্টটা আসলে সব ক্যাপিটাল ফন্ট, তো এটাই থাক। আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যদি আমরা এই জায়গার মধ্যে নির্দিষ্ট কোনো স্পেসিং ফিক্সড করে দিই, যেমন 24, তাহলে এই লেখাটাকে যখন আমরা বড় করব ওই 24টাই থাকবে এখানে সবসময়, ঠিক না? 24 থাকার জন্য কি হবে, দেখেন লেখাগুলো একসাথে আরটা মিশে যাচ্ছে। আবার যদি আপনি ছোট করেন তাহলে 24ই থাকবে। 24 থাকার জন্য কি হবে, যখন ছোট করবেন আপনার লাইন স্পেসিং দেখবেন অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যায় নাই? জি স্যার। কিন্তু আপনি যদি এখানে অটো দিয়ে দেন, অটো, তাহলে যখন বড় করবেন স্পেসিং বাড়বে, ছোট করলে স্পেসিং কমে। স্বয়ংক্রিয়ভাবে এটা হবে, কখনো দুইটা লেখা একটার সাথে একটা হবে না, লেগে যাবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে অটো ছাড়া স্পেসিং এর বিষয় এটা। আর এরপরে তো আমরা দেখলাম যে এখানে আর বিশেষ কিছু না। এটা হচ্ছে এই ক্যারেক্টার স্পেসিং, দুটো অক্ষরের মধ্যবর্তী গ্যাপ বাড়ানো, অক্ষরগুলো ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোয়াইট। এই যে এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। যদি আপনি এখানে 200 দিয়ে দেন তাহলে দুইটা অক্ষরের মধ্যবর্তী, দুইটা লেটারের মধ্যবর্তী স্পেস হচ্ছে, ঠিক না? জি স্যার। জেনারেলি এটাও থাকবে 0-তে। আপনি একটা ওয়ার্ডের মধ্যে প্রয়োগ করে দেখেন, 300, এই যে।
আর যেটা হচ্ছে যে এখানে কিছু লেখার উপরে আমরা প্রয়োগ করি। ম্যাট্রিক্স লেখাটাকে একটু ক্লোজ করে নেয় আর কিছু না, অপটিক্যাল দিলে তেমন এফেক্ট নাই। এরপরে যেটা হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে লেখাকে হাইট বাড়ানো, একটা ওয়াইড বাড়ানো, স্কেল। স্কেলে যদি আমি 200 দিয়ে দিই, লেখার স্কেলটা বাড়বে, ডানে বামে বড় হবে, উপরে নিচে সমান থাকবে। আর যদি আমি এটা দেই 200, উপরে নিচে বাড়বে, ডানে বামে সমান থাকবে। এই স্টাইলগুলো আমরা প্রয়োগ করি অনেক সময়, ঠিক না? তারপরে এটা হচ্ছে লেখার কালার চেঞ্জ করা, এটা তোমরা বুঝি। তারপরে হচ্ছে এটা হচ্ছে লেখার কিছু অংশকে উপরে নিয়ে যাওয়া। কতটুকু নেবেন আপনার ইচ্ছা। কিংবা নিচেও নিতে পারেন, মাইনাসে দিলে আপনি নিচে যাবে। হ্যাঁ, সিলেক্ট করে নেবেন। এগুলো আপনারা দেখে নেবেন, এই যে চলে আসছে। সাধারণত এগুলো 0 থাকে, এটা আসলে তেমন প্রয়োগ হয় না। তারপরে কি এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো আপনারা বুঝেন, খুব সিম্পল বিষয়, এটা নিয়ে আমাদের কথা বলে লাভ নাই। আপনি টেস্ট করে দেখবেন, এটা লেখা সিলেক্ট করে আপনি দেখবেন কোনটা দিলে কি হয়। এই যে গাঢ় হবে, ইটালিক হবে, এই জিনিসগুলো। তো এখন আমরা চলে যাচ্ছি টেক্সট র্যাপিং বলে একটা বিষয় আছে এখানে, এটার একটু কাজ দেখি আমরা, দেখে আমাদের ক্লাস শেষ করে দেব আজকে। জি, ওই যে স্যার বোল্ডের যে নিচে যে আরেকটা আছে স্যার এফআই, ওইটা কি স্যার? ওইটা কি স্যার? হ্যাঁ, ওই যে আমরা কিছু লেখার মধ্যে প্রয়োগ করি, বাট দা মেজরিটি হ্যাভ, এই অংশটাকে আমরা কপি করে নিই। এখানে আপনি দেখেন এই বিষয়গুলো আসলে আমাদের ফন্টের মধ্যে কিছু ফন্ট আছে যেগুলোকে আমরা বলি ওপেন টাইপ ফন্ট, ওইগুলোর মধ্যে এখান থেকে কিছু পরিবর্তন আনা যায়। এটা আসলে এখানে প্রয়োগ হচ্ছে না, এখানে শুধু প্রয়োগ হইতে পারে কি জানেন, এই লাস্টের এটা কিংবা এই ফার্স্ট। ফার্স্ট মানে কি, আপনি ধরেন এখানে লিখলেন 1ST, STটাকে যদি সিলেক্ট করে এখানে আপনি দেন, অ্যাক্টিভ হচ্ছে না। দেখি এখন এখানে শুধু হাফটাই অ্যাক্টিভ হয়। হাফ বলতে কি, আপনি যখন 1/5 লিখবেন, ধরেন 1/3, ওই দুইটাকে লিখে যদি আপনি সিলেক্ট করে এটার উপরে দেন 3 এরকম হাফ হয়ে যাবে, সাইজটা ছোট হয়ে যাবে। ওইটা আসলে লেখার ধরনের উপরে ডিপেন্ড করে, ওই ধরনের লেখা লিখলে আপনি এটা অ্যাক্টিভ হয়। এই হাফ ছাড়া বাকি কোনোটা এখানে কাজ করতেছে না। স্যার স্কুলে প্রশ্ন তৈরি করতে বেশি ইউজ হয় স্যার, ওই যে অঙ্ক স্যার। হ্যাঁ, তো এটা আসলে আমরা তো ফটোশপে করি না, এগুলো করি আমরা এক্সেল। এগুলোর প্রয়োগ আসলে পারফেক্ট হয়। এই যে শার্পনেস, এটা আমরা দেখছিলাম ওই জায়গার মধ্যে আছে। এটা আমার জাস্ট একটার প্রয়োগ হয়েছে, আর ফার্স্ট কিংবা পাওয়ারের ব্যবহার যেটা তোমরা এখানেই পাই। এখান থেকে এই মুহূর্তে এটা ছাড়া আর কোনোটাই আমাদের এখানে অ্যাক্টিভ না, প্রয়োগ করা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই এখন পুরো নিচে নিয়ে এটার মধ্যে
এটা হচ্ছে লেখাকে বিভিন্নভাবে মোড়ানো। যেমন ধরেন এখানে নাম দেওয়া আছে, আপনি আর্ক দিলে, যেমন আপনারা অনেকেই জানেন, ঠিক না? এরপরে ছোট, এটা এমএস ওয়ার্ডেও আছে, নিচ দিকে নেওয়া যাবে, এটা দিয়েও এরকম করা যাবে, যে কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে বোঝানোর জন্য। এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনারা টেস্ট করে দেখবেন কোনটা কি হয়। বুঝতে পারছেন? এসব আসলে প্রয়োগের প্রয়োজন নাই, মোটামুটি আমরা দেখলাম। আমরা গত ক্লাসে এই কি বলে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করছি টেক্সটের, যেটা আজ এই জন্য আমরা আজকে রিপিট করলাম না। আমরা নতুন কিছু বিষয় নিয়ে কথা বললাম, যাতে আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখে বাকি অংশটা বুঝে নেবেন। গত ক্লাসের ভিডিও ছিল 19-এর 30 নম্বর ক্লাস। বুঝছেন? ঠিক আছে, দেখেন আমরা পিক্সেল নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা আমরা আসলে কিছু করতে পারবো না, এটা ফিক্সড। এই কাজগুলো আমরা আজকে এই জন্য দেখাই না, এটা আপনারা দেখে নেবেন। এখানে বেশ কিছু কাজ আছে, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। অ্যালাইনমেন্টের কাজ, তারপরে কি আছে, মোটামুটি বেশ কিছু কাজ এখানে আছে, এটা আপনারা মেনটেন করলেই বুঝবেন। এটা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো এরকম সময় নিয়ে আসে, বুঝছেন? এতটুকু আমাদের থাক। আগামী ক্লাসে আমরা কি দেখব? স্যার পেন টুলটা আপনি এই বলছিলেন দেখাবেন স্যার। হ্যাঁ, তাহলে আগামী ক্লাস হচ্ছে আমাদের পেন টুল। আর সুমন পাল কি বলছিলেন, পিছনের ক্লাসের কি আপনি দেখতে চাইছিলেন? হ্যালো স্যার, আপনার ফটোশপ যদি একটু অন করতেন, আমি স্যার মোবাইল থেকে কানেক্ট হয়েছি স্যার, এই জন্য আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারছি না স্যার। ঠিক আছে, ফটোশপ অন করতেছি। স্যার ওই যে স্যার আমরা যে টেক্সটের উপরে যে স্যার একটা চাপের মধ্যে যেটা আছে, ওইটা ওই টুলটার নামটা আমি ভুলে গেছি স্যার। ওইটা স্যার, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এগুলা। জি জি জি, ওইটা আমি খেয়াল করিনি স্যার। ওইখানে স্যার ঠিক আছে বার্ন টুলস দিলাম বা ডস টুল দিলাম, দেখা যায় যে অনেক সময় স্যার ওইগুলা হয়ে যায়, বেশি সাদা হয়ে যায়। ওইটা কোন ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করতে হয় স্যার? যে কোনো ফটোর ক্ষেত্রে না কোনো এই ডিজাইনের ক্ষেত্রে এটা ইউজ হয় স্যার? না ফটোর ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়? এখানে ম্যাক্সিমাম টুলই তো ফটোর ক্ষেত্রে, ফটোশপের মধ্যে ম্যাক্সিমাম টুলই ফটোর ক্ষেত্রে। এটা আমরা দেখতে পারি একটা ছবির মধ্যে প্রয়োগ করে। আমরা যদি স্যার আজকে আমি আমার ফটোর মধ্যে ওইটা ইউজ করতেছিলাম স্যার, ওইটা তো করতে পারিনি স্যার। দেখা যায় যে অনেক সময় মুখের মধ্যে ওইটা দিলে অনেক সাদা হয়ে যায় স্যার, অ্যাডজাস্ট হয় না স্যার। হ্যাঁ, আমি কতদিন করছিলাম স্যার, কিন্তু হয় নাই স্যার। যার জন্য আমি মানে ব্রাশ টুল দিয়ে করে দিয়েছি, ওপাসিটি কমাই। আমরা ক্রপ টুলে যাচ্ছি, এটাকে আমরা ডাবল করলাম। ছবিটার সাইজ কি, এই অবস্থা 25 মিনিট উঠেছে। এই জন্য করলাম, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ছবিটাকে ডাবল করে নিলাম, বুঝছেন?
পার্থক্য কি হয় এটা বোঝার জন্য। এটা হয় কি যে আপনি মনে করেন নির্দিষ্ট কোনো অংশের মধ্যে আলোর ফোকাসটা বাড়াবেন কিংবা কমাবেন। জেনারেলি হয় কি আমি যদি পুরো ছবির মধ্যে আলো বাড়াইতে চাই, এক্ষেত্রে আমরা এই দুইটা লেয়ারকে এক করে দিচ্ছি যাতে একই সাথে কমান্ড প্রয়োগ হয়। আমরা গতদিনে দেখছি যে আমাদের ইমেজের মধ্যে সাধারণত ফাস্ট কাজ করার জন্য আমরা কার্ভের মধ্যে ঢুকে কোথায় রাখবো, এখানেই থাক। এটা দিয়ে করলে আমাদের টোটাল ছবির মধ্যে একটা এফেক্ট পড়ে, ঠিক না? কমপ্লিট। জি স্যার, জি স্যার। ধরেন আমি কমপ্লিটে করতে যাচ্ছি না, এতটুকু। এই দুইটা ছবির মধ্যে পার্থক্য আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক না? জি স্যার। তো যদি আমি চাই ধরেন এই আলোটা আমি পুরো ছবির উপরে প্রয়োগ করব না, নির্দিষ্ট কোনো অংশে প্রয়োগ করব। ধরেন আমি দেখলাম যে এখানে এই জায়গার মধ্যে অন্ধকার একটু বেশি চাপ আছে, ঠিক না? এই জায়গার মধ্যে শুধু নির্দিষ্ট অংশ, এই যে ছায়াটা আছে এটা আমি রাখতে চাচ্ছি না। এরকম ছোটখাটো অংশের জন্য আসলে এটা ব্যবহার করা হয়। মুখের মধ্যে দেখি আমরা এই ছিল, ঠিক না? বুঝা যাচ্ছে? আসলে ব্যাপক প্রয়োগ করতে পারবেন না আপনি, হালকা প্রয়োগ। এই ছিল, এই হয়েছে, ঠিক না? ছিল এরকম, করছেন এরকম। এই পার্থক্যটা বুঝছেন? এটা একটু লালের মতো হয়ে গেছে, ঠিক না? এইভাবে আপনি কিছু কিছু জায়গায় এটা প্রয়োগ করতে পারেন। ব্যাপক ভাবে করলে হবে না, আলোর মধ্যে এটা করলে হবে না। আপনি মনে করেন এতটুকুর মধ্যে আপনি পরিমিত ভাবে প্রয়োগ করতে হবে। এটা তো মেকআপ চলে যায় স্যার, মেকআপ ঠিক করে দেবে। হ্যাঁ, না এটা হচ্ছে যে শ্যাডো যেখানে পড়ে, শ্যাডোর উপরে এই কাজটা করা হয়। দেখেন এই টুটটা এরকম বিশ্রী লাগেন না? এখন প্রথমে আপনি বুঝেন না যে এটা তো ন্যাচারাল, এটাই ছিল ন্যাচারাল, ঠিক না? এই তো ন্যাচারাল। কিন্তু যখন আমি ওই কাজটা করছি এখন আপনার মনে হচ্ছে যে এইটাই ভালো, ঠিক না? আগে ফল্ট ছিল। জি স্যার। এরকম তো ফল্ট মনে হচ্ছে এখন, ঠিক না? যে ওটাই ছিল ভালো, এটা হচ্ছে ফল্ট। এটাকে হালকা টাচ করার জন্য কোন জায়গায় যখন শ্যাডো পড়ে যাবে ওই শ্যাডোটাকে, আবার এর বিপরীতটা হচ্ছে কি বার্ন, যে ওই জায়গার মধ্যে বেশি উজ্জ্বল আলো হয়ে গেছে, ঠিক না? তখন আপনি কি করবেন, যাবেন বার্ন টুলে গিয়ে আপনি এখন আপনি দেখেন এই নাকের মধ্যে যে ব্যালেন্স আসছে, আগে ছিল এরকম, এই ছিল। পরেরটা ন্যাচারাল মনে হয় না? দেখেন কোনটা ন্যাচারাল মনে হয়? আমরা যেটা করছি এটা কোথাও আলোর ফোকাস বেশি হয়ে গেছে, কোথাও কম হয়ে গেছে, ওইটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য। এটা লাইট টাচ। এটা যদি আপনি ব্যাপকভাবে করতে চান, বুঝছেন, পুরো ফেসের উপরে প্রয়োগ করতে চান, তাহলে অনেক সময় এটা আর্টিফিশিয়াল হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি যাচ্ছি, কিন্তু তদন্তের প্রয়োজন আমাকে আবার আসতে হবে। বুঝছেন? জি স্যার। পুরো ছবির উপরে প্রয়োগ করলে ওটা অনেক সময় সমস্যা হয়। এটা ছোটখাটো প্রয়োগের জন্য। আরেকটা হচ্ছে স্টাইল। এটা তো স্টাইল। এক ধরনের যে হয়ে যায়।
আর্টিফিশিয়াল যে কালারটা আছে ওই কালারটা চলে যায়। আলোর মধ্যে একটা লাইট হয় না, এক ধরনের সাদা কালো হয়, এটা কিন্তু কমপ্লিট সাদা কালো হয় না। আপনি দেখেন এই চুলের মধ্যে যে এফেক্টটা ছিল এটা কিন্তু রয়ে গেছে, ঠিক না? এখানের যে এফেক্ট এটা রয়ে গেছে। ঠিক আছে, এগুলা এই ডস টুল এবং বার্ন টুলের আমরা আসলে ব্যাপক ব্যবহার হয়, বুঝছেন? এই ছোট ছোট কাজের জন্য আমরা এগুলো ইউজ করি। এটা আসলে আমরা কোন প্রজেক্টে গেলে দেখবেন এটা আমরা বারবার টাচ করব, বিভিন্ন কারণে এটার মধ্যে আসতে হয় আমাদের। আমরা যখন কোথাও কপি করে নিয়ে আসি অ্যাডজাস্ট করার জন্য এগুলো আমরা আসলে ইউজ করি। এটা আসলে অ্যাডজাস্ট করার জন্য, পুরো ছবির মধ্যে কাজ হয় না। এটা ছোটখাটো জায়গার মধ্যে একটু সমস্যা হয়েছে, ওইটা বেশি আলোর ফোকাস এসে গেছে একটু কমিয়ে দিলেন, বেশি কম ফোকাস হয়ে গেছে আলোর একটু বাড়িয়ে দিলেন, এইসব। ঠিক আছে, তাইলে আমরা আগামী ক্লাসে দেখব পেন টুলের ব্যবহার। ঠিক আছে, ফটোশপ শেষ করে ফেলতে চাচ্ছি, বুঝছেন, ফটোশপের। আচ্ছা, আপনার একটা জিনিস বলেন তো, আমরা যদি ফটোশপের টুলস শেষ করার পরে প্রজেক্টে যাব, স্পেশাল ক্লাসগুলোতে যাব, আমরা আবার আরেকটা জিনিস আমরা করতে পারি। অনেক ফটো গ্রাফিক্স কোর্সের ট্রেনাররা কি করে, ইলাস্ট্রেটর দিয়ে শুরু করে তারপরে ফটোশপে আসে। আবার এরকমও করা যায়, প্রথমে আমরা হয়তো ফটোশপে 1/3 ক্লাস করলাম, তারপরে ইলাস্ট্রেটরে গিয়ে আবার 1/3 করলাম, তারপরে আবার ফটোশপে আসলাম, এসে ফটোশপে আমরা 2/3 করলাম, আবার ইলাস্ট্রেটরে 2/3 করলাম, তারপরে 3/3 গেলাম, মানে 3 ভাগ করে, প্রত্যেকটা ফটোশপকে 3 ভাগ করে, এখানে 1 ভাগ ওইখানে 1 ভাগ, এভাবে আমরা কম্বিনেশন করে করতে পারি। তো আপনারা কি এই কম্বিনেশন করে করতে চান নাকি ধারাবাহিক ফটোশপ শেষ করার পর ইলাস্ট্রেটরে যেতে চান? আপনাদের ইচ্ছা কি? ঠিক আছে, ফখরুল ইসলামের মতামত জানলাম। আর কেউ বলেন? স্যার আমার মনে হয় ফটোশপ শেষ করার পর ইলাস্ট্রেটরে, ফটোশপ শেষ না স্যার, মানে আমরা 1/3 করে এরপর আবার ইলাস্ট্রেটরে যাওয়াটা ভালো হবে। তাহলে স্যার আমরা ওটারও কিছু জানলাম, এটারও কিছু জেনে নিলাম। আমি প্রশ্ন করব না সব শেষে বলবো স্যার? কোনো সমস্যা নাই, এখনই বলতে পারেন। স্যার আমরা আগে কিছু আর্ন করি স্যার, টাকা পয়সা রুজি করি স্যার, তারপরে স্যার একটু একটু করে আগাই স্যার। কিছু টাকা পয়সা রুজি করলে স্যার তাইলে একটু কাজ করতে স্যার একটু ইয়ে লাগবে স্যার, ভালো লাগবে। এটা তো আর্ন করতে হইলে তাইলে তো আমাদের ফটোশপে আরো কিছু ক্লাস করতে হবে, কারণ আমরা তো একটা দিয়ে আর্ন করব, আপাতত আমরা 2 প্রোগ্রাম দিয়ে আর্ন করতে পারবো না। তাইলে আমাদের ফটোশপে কাজ শিখলাই পুরোপুরি আগে ফটোশপে, হ্যাঁ জি স্যার, ফটোশপে আমরা যদি স্পেশাল কয়েকটা ক্লাস করে ফেলি, যেমন রিটাচিং, ম্যানিপুলেশন, এই ধরনের কিছু কাজ আছে। এগুলো মানে কি, ধরেন আপনার ওই যে হেয়ার, চুল কেটে আনা, লিপস্টিকটা কড়া করে দিয়ে দেওয়া, তারপরে আপনার এই মেকআপের কাজগুলাই একই, এগুলাকে বলা হয় ম্যানিপুলেশন করা, রিটাচ করা। তাহলে তো স্যার ম্যানিপুলেশনে শুধু মেয়েদের এগুলা নিয়ে কাজ হবে স্যার, মেকআপ নিয়ে স্যার। ছেলেদের কি এটা হয় না? যে কোনো ছবিতে সবাই তো খালি মেয়েদের নিয়ে কাজ করে, আর ছেলেদের নিয়ে তো কাজ করে না। না, হেয়ার হ্যাঁ তা ঠিক, আপনি না ছেলেরা তো করে। না না স্যার, আমরা ছেলেরা মেকআপ করি না স্যার। করে স্যার, দাদা আপনি করেন না, অন্যরা তো করে। না না করে না, করে না, না এরকম না, করে। আমরা কি বলতে চাচ্ছি, হেয়ার স্টাইলের কাজ করব, বাকি সব ছেলেরা করে। আচ্ছা, এটা মেকআপ বলতে আসলে শুনেন, আরে ছেলেরা কি মানে মেকআপ করে একটু বলবেন? আচ্ছা মিনহাজ মনোহর, আমি বলি দেখেন, আমরা যেটা বলছি ম্যানিপুলেশনের মধ্যে কি হচ্ছে, যেমন আপনার চুলটাকে ঠিক করা, চুলের কাজটা তো এর মধ্যে পড়ে। তো চুল তো ছেলেরাও ঠিক করতে চায় নাকি?
জি স্যার অবশ্যই অবশ্যই স্যার, আমি আজকে ঠিক করছি স্যার। হ্যাঁ, তাহলে চুলের যে আপনি নিখুঁতভাবে কাজ করা, এটা মেকআপের অংশ। শুধুমাত্র যে মুখের মধ্যে কিছু লাগানোকেই, লিপস্টিক লাগানোকেই মেকআপ বলে এরকম কিছু না। এখানে আপনার মনে করেন দাড়ি আছে, দাড়ি নাই, ক্লিন শেভ করে দেওয়া, তারপরে আরো অনেক বিষয় আছে, ওইগুলা শার্টটাকে একটু ঠিক করে দেওয়া, বোতাম খোলা আছে ওটা লাগিয়ে দেওয়া, এই কাজগুলো এটার মধ্যে পড়ে, বুঝছেন, রিটাচ ম্যানিপুলেশনের মধ্যে পড়ে। তো যে জন্য আমরা, কিংবা শুধুমাত্র ছবির মধ্যে না তো, মানুষের ছবি কেন, অবজেক্টের মধ্যে তো এই কাজগুলো আমরা করি, বুঝছেন। বিভিন্ন প্রাণী কিংবা একটা চেয়ার, টেবিল, একটা পর্দা একজনের পিছনে এলোমেলো হয়ে গেছে, ওটাকে আপনি একটু গুছিয়ে দেওয়া, বিভিন্ন অবজেক্ট গুলার মধ্যেও আমরা মেকআপের কাজ করি, বুঝছেন। দেওয়াল, একজনের পিছনে দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে বিশ্রী রং, ওইটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক না। এটা ব্যাপক বিষয়, বুঝছেন। এটা শুধুমাত্র আপনারা যদি ধরে নেন যে এটা শুধু মেয়েদের ফেসের মধ্যেই কাজ করব আমরা, তাহলে এটা অনেক ছোট কাজ হয়ে গেল। এটা হচ্ছে অল ওভার। এই মেকআপটা, এটা দেওয়ালেরও মেকআপ হতে পারে, একটা রুমের মেকআপ হতে পারে, একটা পর্দার, একটা টেবিলের, যে কোনো জায়গার, বুঝতে পারছেন। অবজেক্ট রিমুভ, অবজেক্ট রিসেট, অবজেক্টের উপরে আমরা এই ম্যানিপুলেশন গুলা করি, বুঝছেন। তো ওইটা যদি আমরা শিখে ফেলি, তাহলে আমরা চলে যেতে পারি যেতে, কি বলে, ফাইবারে, ঠিক না। ফাইবারে জানার সাইট আছে, যে কোনো একটাতে যান। অন্যরা যদি অন্য মত থাকে বলুক, সমস্যা নেই। হ্যাঁ, তো এটা আসলে কি, ধরেন আমাদের এখানে দুইটা পার্টি থাকে। কেউ কেউ বলে যে আমরা শিখতে চাই, অর্থনৈতিক সমস্যা নাই এখন আমার, আমি আর্নে পড়ে যাব। আমরা প্রত্যেক ব্যাচে এই দুই শ্রেণীর স্টুডেন্টরা পাই। কিছু স্টুডেন্ট আছে ওরা শুধু শিখতে চায়, আর কিছু স্টুডেন্ট আছে যে ওরা লার্ন এন্ড আর্নে যেতে চায়। তো আমাদের কোর্সটা তো শুধু শেখানোর জন্য না, আমাদের কোর্সের নামই ডিক্লেয়ার দেওয়া আছে, লার্নিং এন্ড আর্নিং, ঠিক না। তো আর্নিংটা আমাদের এখানে কম্পালসারি দেখাতে হবে সবের। আর্নিং না দেখালে আপনি সার্টিফিকেটই পাচ্ছেন না। এটা গুরুত্বপূর্ণ একটা অংশ এই কোর্সে, যে জন্য আমাদের আর্নিং এর জন্য যেতেই হবে। আমরা কন্টিনিউ রাখি ফটোশপে, আরো কিছুদিন ক্লাস করি, করার পরে আমরা চিন্তা করব কি করা যায়। জি স্যার, আমরা কিছুদিন ক্লাস করি স্যার। বেশি দিন লাগবে না, আমরা ফটোশপের টুলস প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা স্পেশাল কয়েকটা ক্লাস করে ফেলি। যদি স্পেশাল আমরা 4টা ক্লাস করার পরে আমরা আর্নিং এ লেগে যেতে পারি, বুঝছেন। আর্নিং করার যোগ্যতা আপনাদের হয়ে যাবে। শুধুমাত্র নিখুঁত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখে ফেলেন আপনি, চুল সহ নিখুঁতভাবে যাতে হয়। তারপরে ধরেন আপনি এই যে ম্যানিপুলেশনের কিছু কাজ শিখবেন, কালার কারেকশনের কাজ শিখবেন, রিটাচ, অবজেক্ট রিমুভ, নিখুঁতভাবে অবজেক্ট রিমুভ করে ফেলা, একজনের হাতে ঘড়ি আছে ঘড়িটা রিমুভ করে দেওয়া, একজনের টাই না পরে ছবি তুলছে তাকে টাইটা পরিয়ে দেওয়া, এইসব কাজ আছে। এটাকে অবজেক্ট রিমুভ করা বলে। ওইটা কিভাবে নিখুঁতভাবে করতে হয় ওটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে এটা দিয়ে আমরা আর্নিং এ চলে যেতে পারি, বুঝছেন। আর একটু আগে আর্নিং এ গেলে আমাদের কি লাভ জানেন? আগে আর্নিং এ গেলে ওইটা লাভ হইলো যে কোর্স চলাকালীন অবস্থায় আপনি এক সময় আর্নিং এ অভিজ্ঞ হয়ে গেলেন। কোর্সের শেষে যদি আপনাকে আর্নিং দেখিয়ে কোর্স শেষ করে দেই, তাহলে আর্নিং এ আপনি একা চলতে হবে। তখন আপনার কোনো সমস্যা হলে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাসে এসে বলবেন, এটা পাবেন না আপনি। এখন তো একটা নির্দিষ্ট সময়ে আপনি ক্লাস পাচ্ছেন, ক্লাস শেষ হয়ে গেলে তো আপনি এভাবে নির্দিষ্ট সময়ে পাবেন না, ঠিক না। যে জন্য আমাদের ক্লাসের মাঝামাঝিতেই আমরা আর্নিং এ চলে গেলে এটা আমাদের জন্য অনেক ভালো, বুঝতে পারছেন। তো স্যার আর্নিং হলে স্যার আবার আমরা ট্যুর করব স্যার। হ্যাঁ, এটা আমরা দেখবো সমস্যা। আমাদের কোর্স শেষে তো আমরা এমনিতেই সার্টিফিকেট গিভিং সেরেমনি কিংবা এরকম কিছু একটা করব, এটা প্রবলেম নাই। যারা একবার ট্যুর করছে আবার করতেছে, আর যারা করে নাই তারা তো এই মজাটা বুঝে নাই। যাই হোক, এটা সমস্যা না, বুঝছেন, এটা হবে, টেনশনের কিছু না। আমি রেকর্ড অফ করে দিচ্ছি।